হুম, কলম ছোটটা নিব। ওকে, অল সেট। তাহলে আমি একটু দেখে নেই কি অবস্থা। লেবে গেছেন? আসে নাই? ওকে, চলে আসছে। ওকে, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তোমাদের পরীক্ষা সব কেমন হলো? একটু ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, আর সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা আমাদের আজকে লাইভ ক্লাস শুরু করে দিব। সরি ফর দ্য কোইন্সিডেন্স, আমাদের এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য। আসলে বাইরের আবহাওয়া খুবই খারাপ। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা সবাই? সবাই কেমন আছো? তোমাদের সব পরীক্ষা কেমন হলো? উচ্চতর গণিত কি একটু বেশি হার্ড হয়ে গেছে? উচ্চতর গণিত পরীক্ষা কি সবাই একটু বেশি খারাপ দিয়ে ফেলছো নাকি? মিন্টু দেবনাথ, আদাব ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, তো চলো আমরা তাহলে শুরু করি। আজকের ক্লাসে আমার স্লাইডে অ্যারাউন্ড 170 এমসিকিউ আছে তোমাদের জন্য। তো আমি তো বুঝতেই পারতেছো 170টা এমসিকিউ আসলে ক্লাসে করানোটা খুবই টাফ, অনেক সময় লেগে যাবে। আর তোমাদের এই পরীক্ষার মধ্যে আসলে এত সময় ধরে তোমাদের টাইম নেওয়াটা আমার নিজের ব্যক্তিগতভাবেই পছন্দ না। হ্যাঁ, সো আমি চেষ্টা করব জাস্ট একটু প্রত্যেকটা অধ্যায় থেকে একটু একটু করে রিওয়াইন্ড করার, 3টা 4টা 5টা যতটুকু এমসিকিউ আমি পারি তোমাদেরকে বলে দিব। এবং কিছু এমসিকিউ থাকবে সেগুলো তোমরা নিজেরা সলভ করে নিবা, এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এইগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আই গেস এইটাই বেশি হেল্পফুল হবে আমাদের জন্য অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ, মানে আমি আসলে একটা জিনিসে বিশ্বাসী যে আমি আসলে চাইলেও তোমাদেরকে কখনোই বলতে পারি না এভাবে যে আমি 100% কমন দিয়ে দিব। আমার এইটার দরকার নাই। আমার দরকার কি, আমি তোমাদেরকে পড়ায়া তোমাদেরকে হচ্ছে এমনভাবে পড়াইতে চাই যাতে তোমরা নিজেরা কোশ্চেন যেমনই হোক তোমরা খুব ভালো পরীক্ষা নিজেরা দিয়ে আসতে পারো। হ্যাঁ, মানে এমন না যে বোর্ড সবসময় গতানুগতিক কোশ্চেন করতেই থাকবে বারবার কোশ্চেন রিপিট করতেই থাকবে, এরকম হবে এটা নট নেসেসারি। হ্যাঁ, আর এটা লাকের ব্যাপার, নাও হইতে পারে। তো না হইলে কি আমরা পরীক্ষা খারাপ দিব? অবভিয়াসলি নট। সো আমরা এমনভাবেই পড়াশোনা করব, এমনভাবে নিজেদের লেভেলটাকে বিল্ড আপ করবো যাতে কোশ্চেন যাই হোক আমরা সেটার খুব ভালো পরীক্ষা ওইখান থেকে আমরা দিয়ে বেরোয় আসতে পারি। ওকে, সো পোলাপান, লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করতেছি। ওকে, যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবা। আমি হয়তো কমেন্ট খুব রেগুলার বেসিসে দেখার সুযোগ পাবো না, হ্যাঁ, তো মাঝে মাঝে চেক করব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এমসিকিউ সলভ করানো জাস্ট একটা সিলসিলা বলতে পারো। আমাদের আসল কথা হচ্ছে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট এগুলো নিয়ে আলোচনা করব, এবং ক্লাসের শেষে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার হচ্ছে সাজেশনের টপিক দিয়ে দেওয়া আছে। আমি চাইলে সিকিউ দিয়ে দিতে পারতাম, বাট এটা আমার ভালো লাগে নাই, আমি টপিক দিয়ে দিছি। তোমার টপিকগুলো যদি খুব ভালো করে ক্লিয়ার করে যাও ইনশাল্লাহ সেখান থেকে কমন আমরা পাবো। ওকে, সো চলো আমরা শুরু করি আজকে আমাদের সাজেশন ক্লাস। ওকে, তো দেখো এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের এমসিকিউ। হ্যাঁ, যে জীববিজ্ঞানকে কতটা শাখায়, শুধু বিজ্ঞানই না, আমি যখন তোমাদেরকে লাস্ট কোর্সেও পড়াইছি তখনও তোমাদেরকে বলছি যে বিজ্ঞানের যে কোনো শাখায় আমাদের কয়টা ভাগে ভাগ হয়? 2 ভাগে ভাগ হয়, যেটার ভৌত এবং ফলিত ভাগ থাকে। তো ভৌত ভাগ যেটা বা ভৌত পোর্শন যেটা, এটাতে আমরা তত্ত্ব বা তাত্ত্বিক আলোচনাগুলো করি, এবং ফলিততাতে ওই তত্ত্বগুলোকে কাজে লাগায় আমরা কোনো একটা তোমার হচ্ছে ইভেন্ট বলো বা কোনো একটা সেক্টর বলো, এই সেক্টরে হচ্ছে কাজ করি। ওকে, তো চলো
এদিক থেকে আর তেমন কিছু পড়তে হবে না, তোমাদের যে এই ভৌত এবং ফলিত শাখা থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া ভৌত শাখা কোণগুলো এবং ফলিত শাখা কোণগুলো, এইগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ভৌত শাখা এবং ফলিত শাখাগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ আমি ড্যাম শিওর তোমাদেরকে এটা আমি বলে দিচ্ছি যে এই টাইপের কোশ্চেন যেগুলো আছে যে নিচের কোন শাখা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, এখান থেকে তোমরা একটা এমসিকিউ পাবা, এটার সম্ভাবনা খুব 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 বেশি। হ্যাঁ, আমি বলতেছি না এটাই আসবে, এটা তোমরা একটু স্টার মার্ক করে নিতে পারো চাইলে, আমি বলতেছি না এইটাই আসবে, বাট এই টাইপের একটা কোশ্চেন আসে যে কোনটা ভৌত শাখার অন্তর্গত কোনটা ফলিত শাখার অন্তর্গত, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, সো চলো তাহলে বলছে নিচের কোন শাখা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, তার মানে কোন শাখাতে আমরা জাস্ট হচ্ছে থিওরিটা আলোচনা করি, আমরা কোনো প্রকারের প্র্যাকটিক্যাল জ্ঞান সেখানে হচ্ছে প্রদর্শন করতে পারি না, এটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাহলে দেখো জিন প্রযুক্তি যেটা আছে, কই গেল ক নম্বর, জিন প্রযুক্তি যেটা, জিন প্রযুক্তিতে আমরা কি করি, জিন প্রযুক্তিতে আমরা জিনের যত প্রকারের ইনফরমেশন আমাদের কাছে আছে ওই সকল ইনফরমেশনকে কাজে লাগায় আমরা একটা সেক্টর দাঁড় করাইছি, যেখানে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তিকে আমরা বলি, এখানে আমরা জিন নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করি। কীরকম, আমরা জিন দিয়ে হাইব্রিডাইজেশন ঘটাই, আমরা জিনের কোনো অংশ কেটে ফেলে ওইটাকে আবার গ্রো করাই, করে আমাদের সুবিধা মতো আমাদের চাহিদা মতো তোমার হচ্ছে সেখানের কাজ আমরা করি। সো এইটা কি, এটা হচ্ছে আমাদের প্রায়োগিক ফিল্ড, সো এটাকে আমরা কোনোভাবেই তত্ত্বীয় শাখা বলতে পারবো না। ওকে, তারপর চলো, তারপরে আমাদের কি আছে, আমাদের আছে প্রত্নতত্ত্ববিদ্যা। অবভিয়াসলি এখানেও আমাদের তত্ত্বীয় জ্ঞান লাগাই আমরা একটা সেক্টর পাইছি, যে সেক্টরটাতে আমরা দেখি যে আসলে কোনটা আমাদের আগের জিনিস, কোনটা পরের জিনিস, কোনটা কত আগের জিনিস। হ্যাঁ, প্রত্নতত্ত্ববিদ্যা। তারপরে চলো বন্যপ্রাণীবিদ্যা, ডেফিনেটলি আমরা এখানেও প্রাণী সম্পর্কে ইনফরমেশন কাজে লাগে এই সেক্টরটায় কাজ করি। সো আমাদের লাস্ট অপশন যেটা ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমিটা হচ্ছে ভাইয়া আমাদের কি, আমাদের ভৌত বিজ্ঞানের অংশ। ট্যাক্সোনমিটা আমাদের ভৌত বিজ্ঞানের অংশ, এখানে জাস্ট আমরা দ্বিপদ নামকরণের তত্ত্বই পড়ে যাই। ওকে, আচ্ছা, তো এই টাইপের কোশ্চেন আমার স্লাইডে কয়েকটা আছে। হ্যাঁ, সো এগুলো নিয়ে আমি আর সলভ করাচ্ছি না, তো তোমরা এগুলো বাসায় সলভ করবা। আমি জাস্ট তোমাকে সেক্টরটা বলে দিলাম যে কোন জায়গাটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি বা কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো আমরা জানি। তারপরে ধরো এটা সলভ করা দিচ্ছি, বলছে যে প্যারাসাইটোলজির আলোচ্য বিষয় কোনটি। তো প্যারাসাইটোলজি মানে কি, পরজীবী যারা আছে তারা পরজীবী। তো প্যারাসাইটোলজি কি করবে, প্যারাসাইটোলজি আমাদের পরজীবীর পোষক এবং পরজীবীর যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে কথা বলবে। আমাদের জীবন প্রণালী, পরজীবীর জীবন প্রণালী, সে আসলে কিভাবে বাঁচতেছে, সে তার হচ্ছে খাদ্যাভ্যাস কি, বংশবিস্তার কীভাবে করতেছে, এগুলো নিয়ে কথা বলবে। এবং পোষকের রোগ, সেই পোষকগুলো থেকে আমাদের দেহে বা তোমার হচ্ছে যেটা পোষক দেহ সেই দেহে কি কি রোগ সৃষ্টি হতে পারে এটা নিয়েও কথা বলে। সো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে উপরের সবগুলা, ঘ নম্বর। ওকে, আচ্ছা, তো আমি যেগুলো সলভ করাবো সেগুলোর অ্যান্সার আমি একটু বলে দিব, বাকিগুলো বলবো না। কেন বলবো না, কারণ তুমি যখন এগুলো নিজে পড়ে বের করে পড়তে যাবা তখন তোমাকে বইটা খুঁজে বের করে পড়তে হবে। তুমি যদি আগে থেকে পারো দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড, বাট যদি খুঁজে বের করতে চাও তাহলে তোমাকে বইটা পড়তে হবে এবং তুমি ওই টপিকটা পড়বা। ওকে, এবং পড়লেই আমি এই এতটুকু এনশিওর তোমাকে করতে পারি, তুমি পড়লেই কমন আসবে। ওকে, আচ্ছা, তো চলো তারপরে আমরা শুরু করব। আচ্ছা, এটাও আমাদের ভৌত এবং ইসের, তো চলো কোন দেশের বিজ্ঞানী, এটাও হ্যাঁ এখানে আসবো আমরা। বলছে নিচের কোনটি আর্কিগোনিয়েট। তো আমরা আসলে এই আর্কিগোনিয়েটের যে কোয়েশ্চেনটা এটা আসলাম, মানে আমরা ঢুকে গেছি রাজ্যে। কোথায় ঢুকে গেছি আমরা, এখন রাজ্যে ঢুকে গেছি। মানে আমাদের প্রথম পোর্শন থাকে যে জীববিজ্ঞানের যে অংশগুলো আছে এই অংশগুলো নিয়ে, এবং পরের পোর্শনটাই আছে আমাদের যেই দুইটা সুপার কিংডম। হ্যাঁ, দুইটা সুপার কিংডম 1 এবং 2, এই দুইটা থেকে যে আছে। সুপার কিংডম 1-এ হচ্ছে আমাদের একটা রাজ্য, সেটা হচ্ছে মনেরা, যেটা আমাদের কি প্রোক্যারিওটিক বা আদিকোষী, এবং সুপার কিংডম 2-এ আছে আমাদের বাকি 4টা রাজ্য, এটা হচ্ছে আমাদের কি প্রকৃতকোষী বা ইউক্যারিওটা। এখানে আমাদের হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। ওকে, তো আর্কিগোনিয়েট আমরা কি বলছিলাম, আর্কিগোনিয়েট আমরা বলছিলাম যে সুনির্দিষ্ট স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট, এটা হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য এবং এটা কি প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে আর্কিগোনিয়েট কার বৈশিষ্ট্য ভাইয়া, এটা হচ্ছে আমার প্লান্টি রাজ্যের একটা বৈশিষ্ট্য। তাহলে অবভিয়াসলি প্লান্টি রাজ্যের যে জীবগুলো আছে সেটাই এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তো দেখো তুমি এখানে যদি একটু খেয়াল করো, আছে অ্যাগারিকাস, এটা একটা শৈবাল, পেনিসিলিয়াম, মাশরুম, নষ্টক, ছত্রাক। সো এই তিনটার কোনোটাই কি আমার প্লান্টির মধ্যে না, কারণ এরা কেউই উদ্ভিদ না। ওকে, সো আমার রাইট অ্যান্সার কি হবে, আমার রাইট অ্যান্সার হবে আর্টোকার্পাস। কারণ আমি জানি আমার কাঁঠাল যে আছে এই কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। সো আমার ডিরেক্ট কাঁঠাল বা কাঁঠাল উদ্ভিদের নামটা দেয়া নাই, বাট কি দেয়া আছে,
আমার হচ্ছে ওর বৈজ্ঞানিক নামের জাস্ট হচ্ছে তোমার গণ বা হচ্ছে তোমার জেনাসটা উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা। তো তারপরে এখানে বুঝতে পারতেছো রাজ্য সবগুলা নিয়েই কোশ্চেন থাকবে। তো রাজ্যগুলো থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে বা কী কী কোশ্চেন আসতে পারে এটা ভাই একটু নোট করে নাও। ভাইয়া বলে দিচ্ছি, তুমি একটু নোট করো। তুমি সব থেকে গুরুত্বপূর্ণ নোট করে রাখবা যে আমাদের কি রাজ্যের উদাহরণ লিখে দিচ্ছি আমি। আমাদের এখান থেকে আসবে হচ্ছে রাজ্যের জীবের উদাহরণ। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোন জীবটা কোন রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো পড়লেই আই গেস মোটামুটি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে পড়তে পারি বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি বলি যে ভাই আসলে আপনি একটু বলেন যে কোন জিনিসগুলো কোন বৈশিষ্ট্যগুলো বেশি আসবে, সেখানে আসতে পারে তাদের খাদ্য গ্রহণ পদ্ধতি, এটা সবার উপরে। তারপরে হচ্ছে বংশবিস্তার হইতে পারে এখানে, যে তারা আসলে কিভাবে বংশবিস্তার করতেছে, অ্যান্ড দেন তাদের গঠন আসবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি খাদ্য গ্রহণ পদ্ধতি, তারপর হচ্ছে দিক থেকে তুমি চাইলে হচ্ছে বংশবিস্তার গঠনগুলো একটু করে মাথায় রাখবা, কারণ তোমার তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে রাজ্যগুলোকে পড়তেই হবে। লিখিত পরীক্ষার জন্য কি তোমার রাজ্যগুলোকে পড়তেই হবে, রাজ্যের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলোকে একদম খুব ভালোভাবে মাথার মধ্যে নিতে হবে, কারণ লিখিত পরীক্ষার জন্য রাজ্য রাজ্যের পার্থক্য এটা মাস্ট চাবেই। সো এমসিকিউর জন্য এইগুলোর উপরে একটু বেশি গুরুত্ব দিবা, কারণ বাকিগুলো তোমাদের স্বাভাবিকভাবে যেগুলো যেরকম পড়তেছো সেভাবেই পড়তে থাকবা। ওকে, আচ্ছা। তো তারপর চলো, তাহলে এটা গেল আমাদের। ওকে, সুপার কিংডম নিয়ে আমরা কথা বলছি, আমরা এই এমসিকিউটা সলভ করি চলো। তো এই এমসিকিউ আমাদের কি বলা আছে যে প্লাজমিড বহনকারী জীবাণুটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। দেখছো উদাহরণই বলছে বাট একটু ঘুরায় বলছে, মানে উদাহরণই বলছে বাট একটু ঘুরায় বলছে। তাহলে প্লাজমিড বহনকারী, তাহলে আমার মনে রাখতে হবে যে প্লাজমিড কে বহন করে, মানে এটা ইউনিক বৈশিষ্ট্য। ইউনিক বৈশিষ্ট্যগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, ইউনিক বৈশিষ্ট্যগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, সো এগুলো এক্সট্রা কেয়ার দিয়ে মনে রাখতে হবে। তো চলো আমরা একটু দেখি তাহলে প্লাজমিড বহনকারী। তাহলে আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম তখন কি বলছিলাম যে প্লাজমিড কি, প্লাজমিড হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড কি, প্লাজমিড হচ্ছে আমার বৃত্তাকার ডিএনএ। তাহলে ডিএনএ তো যেগুলো আমাদের তোমার হচ্ছে প্রকৃতকোষী জীব আছে এদের ডিএনএ কেমন হয়, সর্পিলাকার হয়, দ্বিসূত্রক হয়, বা ডিএনএ বৃত্তাকারও হয়। কোথায় বৃত্তাকার হয়, যেগুলো আমাদের আদিকোষী জীব আছে যেগুলোতে নিউক্লিয়াস সুগঠিত না, সেই জীবগুলোতে আমার কি হয় ডিএনএ বৃত্তাকার হয়, এই যে এইরকম হয় সার্কুলার। ঠিক আছে, এবং এই ডিএনএর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এরা নিজেরা কি করতে পারে তোমার হচ্ছে বংশ বিস্তার করতে পারে। ওকে, আচ্ছা। তো চলো আমরা এখন একটু দেখব যে প্লাজমিড বহনকারী। তাহলে প্লাজমিড বহনকারী কি আদিকোষী, তাহলে আদিকোষীর উদাহরণ কি আছে আমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো আদিকোষী জীব কি আছে, আদিকোষী জীব ব্যাকটেরিয়া, এবং তাহলে ব্যাকটেরিয়ার আমার কোন রাজ্যের অন্তর্গত হবে, অবভিয়াসলি মনে রাখ। তাহলে এটা রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে ক। তার মানে তুমি একটা কোশ্চেন যদি অ্যান্সার করতে চাও তোমাকে 2-3টা ইনফরমেশন মাথার মধ্যে নিয়ে কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। তো এরকম ট্রিকি কোশ্চেন চলে আসতে পারে। ওকে, আচ্ছা। তারপর চলো আমরা রাজ্য মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। এই যে দেখছো প্যারামেসিয়াম কোন রাজ্যের জীব, কুমিল্লা বোর্ড 20, যদি একটু আগে বাট বোর্ডে চলে আসে। তারপরে দেখো কোন রাজ্যের জীবগুলো বহুকোষী ফটোসিনথেটিক, তার মানে কি এদের গঠন বহুকোষী, এটা হচ্ছে গঠন, এবং ফটোসিনথেটিক মানে কি তার খাদ্য গ্রহণ, তার কি খাদ্য গ্রহণ। তাহলে কোন রাজ্যের জীবগুলো ফটোসিনথেটিক, শুধুমাত্র প্লান্টি, শুধুমাত্র কি প্লান্টি। তারা কি করতে পারে ফটোসিনথেসিস করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সো এদিক থেকে আমি বলতে পারি এটা আমার কোন রাজ্য, প্লান্টি। ক্লিয়ার? ওকে, সো লেটস গো ফর নেক্সট কোয়েশ্চেন। তারপরে আসো আমরা এখন আসবো দ্বিপদ নামকরণে। আর এখন দ্বিপদ নামকরণটা একটু দেখার চেষ্টা করব যে কি বলছে। যে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ওকে দেখো বলছে আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ কয়টি। তাহলে আন্তর্জাতিক কোডটা আসলে কি, আমাদের এই যে যতগুলা প্রাণী আছে এবং যতগুলা উদ্ভিদ আছে সবার
কি আছে, একটা করে বৈজ্ঞানিক নাম আছে, একটা করে বৈজ্ঞানিক নাম আছে। এই বৈজ্ঞানিক নামটা কি যে কেউ দিতে পারবে চাইলে, বা যে কেউ এটার অনুমোদন দিতে পারবে? ধরো আমি আজকে একটা জীবের দেখলাম, দেখে একটা নাম দিয়ে দিলাম, আমি কি অনুমোদন পেয়ে যাব? না, আমার এই অনুমোদনের জন্য দুইটা সংস্থা কাজ করবে। কয়টা সংস্থা কাজ করবে? দুইটা সংস্থা কাজ করবে। তোমরা জানো যে ICBN এবং ICZN। তাহলে বি বোটানিক্যাল, এটা গাছ নিয়ে কাজ করে, জেড জুলজিক্যাল, এটা প্রাণী নিয়ে কাজ করে। ওকে, তাহলে তারা কোড কয়টা দিছে? তারা কোড দিছে মোট কয়টা? 7টা। এই যে 7টা। তো এই কোডের সিকোয়েন্স যেটা, এই সিকোয়েন্সটা মনে রাখবা, খাতায় লিখে রাখো যে কোডের সিকোয়েন্সটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, ওকে, তারপর চলো, এই যে আমাদের দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলোও কিন্তু একই সাথে আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যে দ্বিপদ নামকরণ কোনটার পরে কি করতে হয়, তাহলে দ্বিপদ নামকরণ লিখতে হবে আমাদের ল্যাটিন ভাষায়, ইটালিক হরফ হইতে হবে, প্রথম অক্ষর বড় হবে, তারপর এগুলো সব ছোট হবে, তারপর হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা গণ আর একটা প্রজাতি, তারপর হচ্ছে আমরা যদি হাতে লিখি কি করব, আমরা নিজে দিয়ে আন্ডারস্কোর করে দিব। এই সবগুলা নিয়ম একদম সেট থাকতে হবে। ওকে, তো দ্বিপদ নামকরণের ভাষা কোনটা? ল্যাটিন। তাহলে এটা রাইট আনসার কি? ঘ। তাহলে বুঝতে পারতেছো দ্বিপদ নামকরণ থেকেও আমাদের ঠিক সেম মোটামুটি ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন কি আসবে। ওকে, সো চলো তারপরে আমরা দ্বিপদ নামকরণ থেকে একটু মুভ করি। হ্যাঁ, তারপরে যেই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া বৈজ্ঞানিক নাম। MCQ এর জন্য বৈজ্ঞানিক নাম। এইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম কি? সুপার ডুপার ইম্পর্টেন্ট। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আশা করতেছি বৈজ্ঞানিক নাম থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। বৈজ্ঞানিক নাম থেকে একটা না একটা কোশ্চেন অবশ্যই 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 আসবে। ওকে, আচ্ছা, তো বৈজ্ঞানিক নামগুলো একটু ভালো করে পড়তে হবে। কারণ বৈজ্ঞানিক নাম ভাইয়া কোনগুলো পড়বো? বৈজ্ঞানিক নাম আমাদের বইয়ে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো পড়লেই আমাদের জন্য ইনাফ। শুধুমাত্র আমাদের বইয়ে যে বৈজ্ঞানিক নামগুলো উল্লেখ আছে সেগুলো যদি আমরা পড়ি তাতেই হবে। আমাদের একটা লিস্ট করে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এবং আর একটা সাইডে হচ্ছে তোমার যখন তুমি পড়ছো তোমার হচ্ছে বিভিন্ন, যেমন রুই মাছ, ল্যাবিও রোহিতা, এই টাইপের যেই বৈজ্ঞানিক নামগুলো আছে সেগুলো তোমার ওই উদাহরণের জায়গাগুলোতে দেওয়া আছে। তো ওইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, তো আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে? বলছে যে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখি। তাহলে আমরা 4টা অপশনই পড়ি, যেহেতু আমরা MCQ সলভ করতেছি। পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে আমার আরশোলার বৈজ্ঞানিক নাম, আরশোলা বা তেলাপোকা যেটাকে আমরা বলি। ওকে, তারপরে বলছে কি প্যান্থেরা টাইগ্রিস, এটা হচ্ছে আমাদের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, তারপর বলছে কি অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা হচ্ছে আমার মৌমাছি, মৌমাছি, এবং কপসিকাস সলারিস, এটা হচ্ছে কি আমার দোয়েল পাখি। দোয়েল পাখি। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, আমরা একটু তোমাদেরকে টাইম দেই তাহলে। যদি তোমরা সবাই 20 পর্যন্ত সব কিছু সেট থাকে এটা একটু জানাও যে ভাইয়া ডান, ডান লিখে সব জানায় দাও। আর একটু বলো যদি সব কিছু ক্লিয়ার থাকে। তো সব কিছু ক্লিয়ার থাকলে কমেন্টে ডান লিখো সবাই। আর ক্লাস কেমন লাগতেছে এটাও একটু জানাও। রেদওয়ান বলছে যে আজ থেকে ক্লাস শেষ। হ্যাঁ, আজকে থেকে ক্লাস শেষ, বাট ইন্টারমিডিয়েট আরো বড় ক্লাস শুরু করার জন্য আস্তে আস্তে রেডি হয়ে যাও। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করতেছি। নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো বৈজ্ঞানিক নাম মানে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি এখানে শেষ। হ্যাঁ, তারপরে চলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু রাখছি তোমাদের জন্য। তো এটার পরে আমরা আমাদের পরের চ্যাপ্টার ফুল, হ্যাঁ, তার মানে আমাদের এটা হচ্ছে প্রজনন, আমরা প্রজননে যাব। ওকে, জীবের প্রজনন। জীবের প্রজননে আমাদের কি পড়তে হবে? জীবের প্রজননে আমাদের সিলেবাসে হচ্ছে অর্ধেক পার্ট আছে। তো জীবের প্রজননে বেসিক্যালি দুইটা অংশ ছিল, একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন আর একটা হচ্ছে আমাদের কি যে প্রাণীর প্রজনন।
ঠিক আছে? তো উদ্ভিদ প্রজনন থেকে আমাদের আসলে কি কি পড়তে হয়, বা উদ্ভিদ প্রজননে আমাদের এমসিকিউ এর জন্য কোন কি কি জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা একটু আমরা দেখি। তাহলে দেখো, একটা জিনিস চিন্তা করো যে জীবের প্রজননের উদ্ভিদ প্রজনন যে পার্টটা আছে, এই উদ্ভিদ প্রজননের পার্টের মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এমসিকিউ এর জন্য হচ্ছে ফুল। কি? ফুল। তাহলে চলো আমরা একটু লিখি। তাহলে জীবের প্রজননের এমসিকিউ। তাহলে সবার আগে আমরা কাকে রাখবো? সবার আগে থাকবে আমাদের ফুল। এই ফুলের মধ্যে আমরা কি কি পড়বো? ফুলের মধ্যে আমরা পড়বো ফুলের অংশ কয়টা, সেই অংশগুলা কি কি ইতে তোমার হচ্ছে ফুল কি কি অংশে বিভক্ত, এবং ওই প্রত্যেকটা অংশগুলোর আবার কি কি আছে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, ধরো স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক আবার কি? ইটসেলফ 3টা ভাগে বিভক্ত থাকে, ঠিক আছে? এই 3টা ভাগের মধ্যে কি কি থাকে? ধরো স্ত্রী স্তবকের মধ্যে থাকে হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই যে 3টা স্থান, আবার 3টা বিভাগ। তারপরে যদি তোমার হচ্ছে তোমার কি বলে এটাকে, পুংস্তবকের কথা যদি বলো, তাহলে এখানে কি কি থাকে? পরাগধানী থাকে আর পরাগদণ্ড থাকে, তাই না? তাহলে বৃতি আছে, কিছু কিছু ফুলে উপবৃত্তিও থাকে, তারপরে দলমণ্ডল আছে, হ্যাঁ, তারপরে মঞ্জরি, পুষ্পমঞ্জরি আছে, মঞ্জরি দণ্ড আছে। তো এই সব কিছু তোমার হচ্ছে জানতে হবে। তারপরে কোনো ফুলে যদি বৃতি থাকে সেটাকে কি বলবো, বৃতি না থাকলে কি বলবো, বৃন্ত থাকলে কি বলবো, না থাকলে কি বলবো, বৃতি যুক্ত থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে, ঠিক আছে? এই সব কিছু। তারপরে হচ্ছে পুষ্পমঞ্জরি নিয়ত নাকি অনিয়ত, এই জিনিসগুলো আমাদের কি মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আসো ভাইয়া, যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে পরাগায়ন। কি? পরাগায়ন। এটা ইম্পর্টেন্ট, এটা টেস্টটা দিয়ে রাখো, যে এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি পরাগায়ন থেকে, ঠিক আছে? শুধু এমসিকিউ না, নট অনলি এমসিকিউ বাট অলসো সিকিউ হওয়ারও সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, সিকিউ হলে কিভাবে হয়, যে আসলে পুরোটা হয়তো হয় না, বাট একটা পার্ট হচ্ছে এটা দিয়ে দেয় যে এই পরাগায়নের কাজ কি, এই পরাগায়ন আসলে কি কি ভূমিকা রাখতেছে, বা এই পরাগায়নের জন্য আমাদের কি মিউটেশন, বা তোমার কি বলতেছে মিউটেশন না, সরি, যে আমার যে জীবের যে সংকরায়নটা, এই সংকরায়নটা হবে কি হবে না, বা স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্যও অনেক সময় চেয়ে বসতে পারে। ওকে, তো পরাগায়ন থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি, সো আমাদের এটা ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, তো তারপরে আমাদের আছে হচ্ছে গ্যামেট গঠন। ধরো পুংগ্যামেট গঠন যেটা আছে সেটা, স্ত্রী গ্যামেট গঠন। তারপরে আছে কি নিষেক। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব কম, বাট একটা এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসবে, এটা আমি একটু তোমার হচ্ছে কনফিডেন্ট। সেটা হচ্ছে শস্যকোষের নিউক্লিয়াস কি হয়? শস্যকোষের নিউক্লিয়াস হয় হচ্ছে 3N। এটা 100%, মানে আমি আসলে আমার লাইফে 100% কমন বা 100% আসবেই এরকম কথাবার্তা বলি না কখনো, বা বলি নাই। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি এইটুকু এক্সপেক্ট করি যে এই কোশ্চেনটা কোনো না কোনো বোর্ডে, 8টা বোর্ডের কোনো না কোনো বোর্ডে অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। দেখো, এখানে বলছে কি, যে বৃতি নিয়ে কথা বলছে, যে আমাদের বৃতি তো থাকে ফুলের বাইরে, তার মেইন কাজ কি? বৃতির মেইন কাজটাই হচ্ছে আমার ফুলকে সে কি করবে? প্রোটেক্ট করবে। হ্যাঁ, ফুলকে প্রোটেক্ট করবে। তো এই ফুলকে প্রোটেক্ট করার বাইরেও আরও কিছু কাজ থাকে। যেমন বৃতির রং যদি সবুজ হয় একই সাথে, তাহলে সে কি করে? অনেক সময় সে খাদ্য তৈরিতে সাহায্য করে ফুলকে। আবার যদি বৃতির রং কি হয়? কালারফুল হয়, তাহলে সে কি করবে? সে পরাগায়নে ফুলকে সহায়তা করে। কি করে? সে পরাগায়নে ফুলকে সহায়তা করে। কারণ ফুলের পাপড়িগুলো যখন কালারফুল হয়, তখন সেখানে আমাদের হচ্ছে অন্যান্য যে ইগুলো থাকে, যেমন ধরো তোমার কীটপতঙ্গ যেগুলো আছে, এগুলো খুব সহজেই আকৃষ্ট হয়, এবং এগুলো খুব সহজেই আকৃষ্ট হওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে তার পরাগায়নটা খুব সহজ হয়। সো বৃতিও যদি অ্যাট দ্য সেম টাইম কালারফুল হয়, সো ওই পরাগায়নে সেও কি করতে পারবে? ফুলকে সহযোগিতা করতে পারবে। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি? এটা রাইট অ্যান্সার হচ্ছে ঘ। তারপর চলো আমরা আরও কিছু দেখি। ধরে যে পোলেন টিউব, পোলেন টিউব কি উৎপন্ন করে? তাহলে পোলেন টিউবটা কি? পোলেন টিউব আমাদের কই থেকে উৎপন্ন হয়? পোলেন টিউব উৎপন্ন হয় আমাদের পরাগরেণু থেকে। পরাগরেণু যখন তোমার কোষগুলো নামে, তখন এখানে কোষ বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করে। একটা হচ্ছে জেনারেটিভ কোষ, আর একটা হচ্ছে তোমার পরাগরেণু থেকে তোমার ওই কি বলে, একটু ভুলে গেছি, দাঁড়াও, ওয়েট, হ্যাঁ, একটা হচ্ছে নালী কোষ আর একটা হচ্ছে জেনারেটিভ কোষ। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, যে রেণু বা পরাগরেণু বলি,
তাহলে এখান থেকে দুইটা কোষ বা দুই ধরনের কোষ তৈরি হয়, একটা হচ্ছে জেনারেটিভ কোষ, জেনারেটিভ কোষ, আর আরেকটা হচ্ছে আমাদের নালী কোষ। আরেকটা কি তৈরি হয় আমাদের, আরেকটা হচ্ছে নালী কোষ তৈরি হয়। তাহলে এই নালী কোষ থেকে পরবর্তীতে কি পরাগনালী বা পোলেন টিউব যেটাকে আমরা বলতেছি, এই পোলেন টিউব তৈরি হয়। এবং এই পোলেন টিউবটা কি করে, আমাদের জেনারেটিভ যে কোষ বিভক্ত হয়ে যে দুইটা কোষ তৈরি করে, সেই দুইটা কোষকে সে কি করে, বহন করে আমাদের হচ্ছে ডিম্বাণুর কাছে নিয়ে যায়। ঠিক আছে, এবং পরবর্তীতে এই যে দুইটা কোষ আছে, এই দুইটা কোষ দুই জায়গায় যুক্ত হয়। একটা হচ্ছে আমাদের যে গৌণ নিউক্লিয়াস 2n, এটার সাথে যুক্ত হয়ে সে 3n তৈরি করে, বা শস্যকোষ যেটাকে আমরা বলতেছি, সেই শস্যকোষ তৈরি করে। আরেকটা হচ্ছে ডিম্বাণুর যেই আমাদের প্রতিপাদ কোষ যেটা আছে, সেই প্রতিপাদ কোষের সাথে নিষিক্ত হয়ে আমাদের হচ্ছে সে নিষেক সম্পন্ন করে। তাহলে এখানে আমাদের নিষেক হয় দুইটা, এখানে একটা নিষেক হয়, আর একটা হচ্ছে ডিম্বাণুতে হয়। আর একটা কোথায় হয়, আর একটা ডিম্বাণুতে হয়। তো এই দুইটা ঘটার কারণে দুটো যদি একই সাথে ঘটে, তখন সেটাকে আমরা কি বলি, আমরা দ্বিনিষেক বলি। ওকে, আচ্ছা, তো চলো কোশ্চেনে ব্যাক যাই। আমাদের কোশ্চেনটা ছিল যে পোলেন টিউব কি উৎপন্ন করে। তাহলে পোলেন টিউব কি উৎপন্ন করবে, পোলেন টিউব আমাদের পুংজনন কোষ উৎপন্ন করবে। কারণ উৎপন্ন বলতে তোমার হচ্ছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ওইখানে যে মুক্ত হয় আর কি। ঠিক আছে, ওকে। এবং পরাগরেণু যেটা আছে, এই পরাগরেণু থেকে কিন্তু পোলেন টিউব কি হয়, পোলেন টিউব উৎপন্ন হয়। অ্যান্ড দেন পোলেন টিউব কি করে, আমাদের যেই পুংজনন কোষ আছে, এই পুংজনন কোষকে সে আস্তে আস্তে নিয়ে কোথায় চলে যায়, আমাদের ডিম্বাণুর কাছে চলে যায়। ওকে, আচ্ছা, সব ঠিকঠাক। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। তাহলে আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল যে কি কি আসতে পারে। যেমন এই যে বলছে বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে, শিমুলে। ঠিক আছে, তার মানে তোমার এইগুলো একটু ভালো করে পড়তে হবে, মানে ফুলের স্তবকগুলো খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। ওকে, আচ্ছা, তারপর চলো আমরা কোশ্চেনে যাই। যেমন বলছে দেখো, ফুলের জন্য অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টি, তারপরে ফুলসহ শাখাকে কি বলে। ঠিক আছে, মানে আমি যেগুলো বললাম এই কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের থাকবে। এই টপিক প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে তোমরা করে যাবা। আচ্ছা, নাসিরুল কোশ্চেন করছো, ভাইয়া বায়োলজিতে কি ম্যাথ আছে? তোমাদের সিলেবাসে মেবি নাই, বাট বায়োলজিতে ম্যাথ করতে হয়। বিএমআই এবং বিএমআর এর কিছু ম্যাথ আছে, সেগুলো করতে হয়। যেমন এখানে দেখো বলছে শস্যকোষের কেন্দ্রিকায় কত সংখ্যক নিউক্লিয়াস থাকে বা ক্রোমোজোম থাকে, সরি নিউক্লিয়াস বলতেছি, ক্রোমোজোম থাকে। তাহলে সেটা কি আমাদের হচ্ছে 3n। তাহলে শস্যকোষের ক্রোমোজোম সেট কি, ট্রিপ্লয়েড বা 3n। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু দেখো। ওকে, তো আমাদের এখান থেকে মোটামুটি তোমাদের সাজেশন দেওয়া শেষ। এই কোশ্চেনটা একটু দেখো, এই উদ্দীপকের কোশ্চেনটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের চিত্রটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ, এটা গৌণ নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের কি, যে ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে যেটা, সেই নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, মানে সরি, এটা হচ্ছে আমাদের গৌণ নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ, এটা হচ্ছে সহকারী কোষ। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এখানে কি হয়, নিষেকের ফলে চিত্র এক্স অংশটি কিসে পরিণত হয়, তার মানে এই যে এক্স। তাহলে এইটা হবে আমাদের শস্য বা বীজ, তাই না? তাহলে শস্যকলা হচ্ছে আমাদের ওয়াই। বলছে ভ্রূণ, না ভ্রূণ সেরকমভাবে আমরা বলতে পারি না। গর্ভপত্র, গর্ভপত্র তো আসলে গর্ভপত্রই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বীজে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা এই কোশ্চেনটার একটু অ্যান্সার করো দেখি, সবাই কেমন পারো। 46 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো, আমি দেখতে চাই। 46 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো। নাম্বার 46, সবাই একটু অ্যান্সার করে ফেলো দেখি। নাম্বার 46, সবাই অ্যান্সার করো। এই যে একটা অ্যান্সার আমি পাইছি, শান্তি বলছো হচ্ছে 46 এর বি। আচ্ছা, তারপর বলো।
46D হবে, হ্যাঁ। তানহা বলছে 46D, জাহিদুল বলছে 46D, গুড। রাত্রি বলছো 20, না। আমাদের এক্স যে অংশটা, এটা ছিল আমাদের কি, এখান থেকে আমাদের ভ্রূণ তৈরি হয়। কি তৈরি হয়? আমাদের ভ্রূণ তৈরি হয়। ওয়াই অংশ গ 2/4 বি, না না, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। 46-এর অ্যান্সার কি হবে? ডি। বীজ তৈরি হবে না, শস্যকলা তৈরি হবে ওয়াই থেকে, গর্ভপত্র তো নাই, আর আমাদের কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে এই এক্স থেকে। ওকে, প্রতিপাদ কোষ যেটা আছে সেটা কি তৈরি করবে? ভ্রূণ তৈরি করবে। ওকে, হ্যাঁ, গুড। 46-এর ডি। রিদওয়ান বলছো ভাই আপনাদের সাথে দেখা হবে না। না, ব্যাপারটা এমন না যে দেখা হবে না, দেখা হতেও পারে। কারণ তোমরা জানো আমাদের যেই এটা হচ্ছে আই স্কুল, বাট আমাদের মেইন যেই শাখা সেটা হচ্ছে আই এডুকেশন। তো এখান থেকে আমরা এইচএসসিরও আমাদের মাল্টিপল কোর্স চলে, আমাদের সেখানে একাডেমিক কোর্স আছে, অ্যাডমিশন কোর্স আছে, হ্যাঁ। তো পরীক্ষা ভালোভাবে শেষ করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও আই এডুকেশনের এইচএসসির কোর্সে দেখা হয়ে যেতে পারে। ওকে, তো চলো আমরা এবার 13 নাম্বার চ্যাপ্টার শুরু করব। 13 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, আমরা 13 নম্বর চ্যাপ্টার এখান থেকে শুরু করতেছি। ওকে, তো তোমরা জানো 13 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র নিয়ে। তো এইখানের মধ্যে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেগুলো থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে, আমি একটু লিখে দেই, 13 এমসিকিউ। হ্যাঁ, তো সবার আগেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল যেটা আছে, খাদ্য শিকল। তো একবারে সবগুলোর পরিবর্তে আমি খাদ্য শিকলই লিখলাম, কারণ খাদ্য শিকলের অন্তর্গত থাকবে কি কি? খাদ্য শিকলের অন্তর্গত থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন জীবকে বলবে যে এটা কোন স্তরের খাদক, বা আমাদের একটা খাদ্য শিকল, কয়েকটা মাল্টিপল খাদ্য শিকল দিয়ে দিতে পারে, দিয়ে ওইখানে আমাদেরকে বলবে যে আসলে কোন খাদ্য শিকলটা ঠিক আছে। হ্যাঁ, যে ধরো একটার পর একটা, প্রথমে উৎপাদক, তারপরে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এরকম চলতে থাকবে। অথবা আমাদের বিভিন্ন প্রাণী দিয়ে বলবে যে আমার এখানে কোন প্রাণীটা কোন স্তরের খাদক। অথবা একটু টাফ করলে করা যায়, একটা খাদ্য শিকল আমি তোমাকে দিয়ে দিলাম, বা একটা ধরো তোমার হচ্ছে পুরো একটা বাস্তুতন্ত্র দিয়ে দিলাম, দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি এখানে যে আমার এই উক্ত বাস্তুতন্ত্রে মোট কয়টা খাদ্য শিকল পসিবল, মোট কয়টা খাদ্য শিকল পসিবল, এইটাও কিন্তু আমি চাইলে জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন এগুলো থেকে আসতে পারে। হ্যাঁ, তারপর চলো তাহলে আমরা প্রসিড করি। আমাদের আরোগুলো তো বলি নাই। আচ্ছা, তারপরে তোমরা দেখবা যে প্রাণী সম্পর্কে বিশেষ করে ধাঙর যে প্রাণীগুলো আছে, এইটা 100% কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবেই। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট টপিক, একদম খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, যে কোন জীবগুলো ধাঙর। হ্যাঁ, তো আমরা যদি বলি কোন জীবগুলো ধাঙর ভাইয়া, আমাদের এখানে আছে হচ্ছে তোমার হায়না, আমার এখানে থাকবে কাক, কি থাকবে? কাক, আমার থাকবে শিয়াল। তো এই যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো হচ্ছে আমার ধাঙর বা স্ক্যাভেঞ্জার বলি আমি। ওকে, আচ্ছা, তো একটা জিনিস আমি আসলে বলি কি, যে কোনো সাবজেক্টই পড়ো না কেন সেগুলোর ইংলিশ টার্মগুলো অন্তত, আমরা তো আসলে বাংলা ভাষণের স্টুডেন্ট, ইংলিশ আমাদের তেমনটা দরকার হয় না, বাট তারপরেও ইংলিশ টার্মগুলো অন্তত জানা উচিত। কেন জানা উচিত? কারণ এই যে আজকে না তো গত দিনের তোমার হচ্ছে হায়ার ম্যাথটা দেখো, সেখানে তোমাদের কিন্তু একটা ইংলিশ টার্ম ইউজ করা আছে। ঠিক আছে, সো এই ইংলিশ টার্মটা যারা জানবে না তারা কিন্তু মানে একদমই বুঝবে না, তো তাদের জন্য এটা একটা ক্ষতি। মানে বোর্ডের কিন্তু কোনো ভুল নাই, চাইলে ইংলিশ ইউজ করতে পারে, বাট করাটা উচিত না যদিও বাংলা ভাষণের কোশ্চেনে, বাট করে ফেলছে, কিছু তো করার নাই। তো এই ধাঙরের ইংরেজি কিন্তু স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, তো এগুলো শিখলে তোমাদের লাভ কি? এরকম কোনো অকওয়ার্ড সিচুয়েশন আসলে সেটাকে তোমরা ট্যাকেল দিতে পারবা। আবার ইউনিভার্সিটিতে উঠলে তোমাদের কিন্তু পুরো পড়াশোনাটাই কী হয়ে যাবে? ইংলিশে হয়ে যাবে। তো তখন তোমার এই জিনিসগুলো আস্তে আস্তে কনজিউম করাটা ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধাঙর শ্রেণীটা একটু ভালোভাবে মনে রাখবো। আর আমরা কি মনে রাখবো? খাদ্য শিকলের মধ্যে মোটামুটি সবই আছে, আর কিছু মনে রাখা লাগবে না তেমন। হ্যাঁ, তো চলো আমরা দু একটা এমসিকিউ দেখে নেই। মানে আমি আসলে একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসের চাইতে নিজেদের কমেন্ট নিয়ে মারামারি বেশি করতেছো। হ্যাঁ,
সো এটা আসলে ঠিক না। পরীক্ষা দিচ্ছ, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দাও। কমেন্ট, একজনের কমেন্টে আরেকজন মানে যায় ঘুরাঘুরি করো না, আমার ক্লাসটা একটু দেখো। ওকে, সো চলো, এই কোশ্চেনে কি বলছে, বলছে যে বাস্তুতন্ত্রে উদ্ভিদকে কি বলা হয়। তাহলে বাস্তুতন্ত্রে আমাদের উদ্ভিদ কি রোল প্লে করে? বাস্তুতন্ত্রের উদ্ভিদ কি রোল প্লে করবে? সে খাদ্য তৈরি করে অলওয়েজ। তো খাদ্য তৈরি যারা করে তাদেরকে আমরা কি বলি? উৎপাদক বলি। তো উদ্ভিদ হচ্ছে আমাদের উৎপাদক শ্রেণীতে বিলং করবে। তাহলে উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে আমার উৎপাদক শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর খাদক কারা হবে? প্রথম শ্রেণীর খাদক হবে যারা উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করবে। যারা উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো? প্রথম শ্রেণীর খাদক। এবং যারা আবার কি করে? প্রথম শ্রেণীর খাদক, অবভিয়াসলি প্রথম শ্রেণীর খাদককে খাইতে হবে, তারা হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। বাট চাইলে এমনও হতে পারে কখনো কখনো যে তারা উৎপাদককেও খাদ্য হিসেবে গ্রহণ করলেও করতে পারবে। আবার তৃতীয় শ্রেণীর খাদক কারা? যারা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক সবাইকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে। এবং এই সবাইকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে তাদেরকে আমরা কি বলি? সর্বভুক প্রাণী বলি। কি বলি? সর্বভুক প্রাণী, মানে যারা সব কিছুকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে সেরকম একটা প্রাণীকে মানুষ। ওকে, আচ্ছা, তারপর চলো আমরা যদি দেখি, এই যে ধাঙর, ধাঙর কোনটি? গরু প্রথম শ্রেণীর খাদক, বাঘকে আমরা চাইলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর খাদকও কন্ডিশনালি বলতে পারবো, ব্যাং প্রথম বা দ্বিতীয় শ্রেণীর খাদক কন্ডিশনালি বলতে পারবো। বাট শকুন কি? শকুন হচ্ছে ধাঙর। তাহলে ধাঙরটা কি আসলে? ওরা কি করে? প্রকৃতির জঞ্জাল সাফ করে। তারা ময়লা বা কোনো প্রাণীর মৃত যে অংশ সেগুলোকে তোমার হচ্ছে খেয়ে ফেলে এবং প্রকৃতি থেকে তাদেরকে হচ্ছে আউট করে দেয় বলতে পারো। ঠিক আছে, ওকে। চলো তারপরে আমরা একটু কোশ্চেন দেখি। তারপরে আমাদের আরেকটা টপিক আছে বিয়োজক। বিয়োজক যারা হচ্ছে আমাদের এই মৃত জীবগুলোকে পচায় ফেলে। মাটিতে যেসব অণুজীব আছে বিশেষ করে এই অণুজীবগুলো কি করবে? আমাদের যে জীবগুলো আছে মরার পরে তাদেরকে মাটির সাথে কি করে? একদম মাটির সাথে মিশায় ফেলবে। ওকে, তো আমরা এদেরকে হচ্ছে বিয়োজক বলবো। ওকে, তারপর চলো আরেকটা কোশ্চেন আমরা দেখব। এটা দেখো, এখানে বলছে, ভাই ফ্যানটা একটু এসি না দিলেও ফ্যানটা একটু চেক করে দেন। এই কোশ্চেন আমাদেরকে বলছে কি? দেখো যে শৈবাল, শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট মাছ, এবং ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? বড় মাছ। ঠিক আছে, তারপর আবার বড় মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? বাজ পাখি। তাহলে দেখো তো, শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট মাছ, বেসিক্যালি শিকার করে খাচ্ছে। এই ছোট মাছকে আবার খাচ্ছে বড় মাছ, মানে শিকার করেই খাচ্ছে। ছোট মাছ তো আর বড় মাছের মুখের সামনে এসে বলবে না আমাকে খাও। বড় মাছকে অবভিয়াসলি কি করতে হবে? শিকার করেই ছোট মাছকে খাইতে হবে। তারপর বাজ পাখি আবার কি করে? এই মাছকে শিকার করে খায়। ঠিক আছে, তার মানে আমার পুরো যে সাইকেলটা এখানে চলতেছে, এই পুরো সাইকেলটাতে আমি লক্ষ্য করতেছি একজন আরেকজনকে শিকার করে খাইতেছে, একজন আরেকজনকে শিকার করে খাইতেছে। তার মানে এই পুরো যে খাদ্য শিকলটা আছে সেটাকে আমি বলতে পারবো আমার শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল, বিকজ এখানে একজন আরেকজনকে কি শিকার করে খাচ্ছে। সো এটা আমার কি হবে? শিকারজীবী খাদ্য শিকল। ওকে, আচ্ছা, তো মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের এগুলাই ছিল। আর এটা হচ্ছে ট্রফিক লেভেলটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, ট্রফিক লেভেলটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ট্রফিক লেভেলের শক্তি স্থানান্তর এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখানে একটা জিনিস, একটা কোয়েশ্চেন খুবই পপুলার কোয়েশ্চেন, যে আসলে একটা তোমার স্টেজ থেকে বা একটা ট্রফিক লেভেল থেকে তোমার অন্য একটা ট্রফিক লেভেলে যখন শক্তি স্থানান্তর হয় তখন সেখানে আসলে কত পার্সেন্ট শক্তি আমরা পাই। হ্যাঁ, তো এটা একটু মাথায় রেখো, আমরা জাস্ট 10% শক্তিকে ইউজ করতে পারি। আর একটা ইনফরমেশন, যে সূর্য থেকে যতগুলো শক্তি আসে তার অ্যারাউন্ড 2% শক্তি জাস্ট আমরা ব্যবহার করতে পারি, এবং ওই 2% শক্তি দিয়ে পুরো ওয়ার্ল্ডটা চলতেছে, কারণ সকল শক্তির উৎস কি? সূর্য। এবং এই যে খাদ্য শিকলের যে ট্রফিক লেভেল, খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকেই তো আমরা আলাদা আলাদা একটা ট্রফিক লেভেল বলি। সো এই প্রত্যেকটা ট্রফিক লেভেল থেকে একটা ট্রফিক লেভেল থেকে একটা ট্রফিক লেভেলে যখন তোমার হচ্ছে শক্তি স্থানান্তরিত হয় তখন 90% শক্তি ওয়েস্ট হয়ে যায়। জাস্ট 10% শক্তিকে আমরা কি করতে পারি? আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে, তাহলে আমার উৎপাদক হচ্ছে ইনিশিয়াল অবস্থা, উৎপাদকেই আমার শক্তি ছিল কত? এক্স জুল। তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরের খাদক কত শক্তি পাবে? তাহলে আমার উৎপাদক থেকে আমি যদি দ্বিতীয় শক্তি স্তরের খাদকে যাইতে চাই, 63 অনেকে কমেন্ট করে ফেলছো, কেউ করতেছো এ, কেউ করতেছো বি, একটু মিক্স অ্যান্সার আসতেছে। আচ্ছা, আমি করাই দিই। দেখো যে আমি যদি উৎপাদক থেকে আমার দ্বিতীয় স্তরের খাদকে যাইতে চাই তাহলে আমার স্টেজ কয়টা?
আমার স্টেজ হচ্ছে দুইটা, ঠিক আছে? উৎপাদক থেকে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদক। তাহলে দুই স্টেজে আমার কি হবে? শক্তি অপচয় হবে। তাহলে প্রথম স্তর উৎপাদকে আমার শক্তি ছিল এক্স, তাহলে আমি যখন প্রথম স্তরের খাদকে যাব আমার শক্তি পাবো আমি 10%, তার মানে এক্সের 10% x/10, এক্সের 10% কি হয়? x/10। আবার যখন প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকে যাব, এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখতেছি, তখন আমার শক্তি কি হয়ে যাবে? আমার ছিল দ্বিতীয় স্তরের x/10, আমি তার 10/1 পাচ্ছি, তার মানে আমি টোটাল পাবো হচ্ছে x/100। তার মানে আমি যদি উৎপাদক থেকে দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় স্তরের খাদকে যাই, আমার শক্তি রিমেইনিং শক্তি থাকবে কত? x/100%। সরি, ওকে, আচ্ছা সরি, কারণ সবুজ লেখাটা দেখা যাচ্ছে না মেবি। আমি যদি এখানে কালো ইউজ করি তাহলে মেবি দেখা যাবে। তো দাঁড়াও, আমি এটা তোমাদেরকে একটু আরেকবার লিখে দেই। তাহলে x/10 যেহেতু আমি রেড কালার দিয়ে লিখছি, সো এইটা মোটামুটি দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে x/10 ডিভাইডেড বাই হচ্ছে 10, তো এটাকে আমি লিখতে পারবো x/100। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। চলো আমরা তাহলে কন্টিনিউ করি। ওকে, তো এই টাইপগুলোই ছিল মোটামুটি আমাদের হচ্ছে চ্যাপ্টার 13-এ। হ্যাঁ, তো ইনশাল্লাহ এর বাইরে কোনো টাইপ আসবে না আশা করি। তারপর চলো, হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য নিয়েও আমাদের একটু কথা বলা উচিত। ঠিক আছে, জীববৈচিত্র্যগুলো একটু ভালো করে দেখবা যে কোনটা আসলে কোন প্রকারের বৈচিত্র্য। ঠিক আছে, এটা কিন্তু ভালো জিনিস, জীববৈচিত্র্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো চলো আমাদের 65 নাম্বার কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তানহা আবার বলছো 63A হওয়ার কথা, চেক করেন ভাইয়া। আচ্ছা, দেখতেছি, সমস্যা নাই। 63, হ্যাঁ, একটি খাদ্য শিকলে উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে, দ্বিতীয় স্তরের খাদক শক্তি কতটুকু পাবে? এটা ডেফিনেটলি x/100। তানহা, এটা ডেফিনেটলি x/100 হবে, কারণ আমার স্ফিয়ার হচ্ছে দুইটা, আমি প্রত্যেক স্ফিয়ারে জাস্ট 10% শক্তিকেই শুধুমাত্র কি করতে পারবো? রিটেইন করতে পারবো। তার মানে আমার 90% ওয়েস্ট হয়ে যাবে, এবং আমার এক্সের 10% কত? x/10, এবং ওইটার যদি আবার আমি 10% করতে যাই, তাহলে আমাকে 10 দিয়ে আবার ডিভাইড করতে হবে, যেটা আমার অ্যান্সারে দাঁড়াবে কত? x/100। আমার অ্যান্সারে দাঁড়াবে x/100, কারণ উৎপাদক থেকে আমি দ্বিতীয় শক্তি স্তরে যখন যাব, তখন আমার স্টেজ কয়টা? আমার স্টেজ হচ্ছে দুইটা। ও, কোশ্চেনটা কি বলছে আসলে? একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে, তাহলে দ্বিতীয় স্তরের খাদক শক্তি কতটুকু পাবে? হ্যাঁ, তাহলে প্রথম স্তরের খাদক পাবে হচ্ছে x/10 জুল, আর দ্বিতীয় স্তরের খাদক পাবে হচ্ছে x/100 জুল। না, x/100 জুলই হওয়া উচিত, x/100 জুলই সে পাবে। ঠিক আছে, এটা ডেফিনেটলি x/100, কোনো কনফিউশন রাখো না, ভাইয়ের উপরে এতটুকু রিলাই করতে পারো, এটা ডেফিনেটলি x/100 হবে। ওকে, আচ্ছা, তো আমরা 65 করতেছিলাম। দেখো 65টা সবাই একটু আনসার করে ফেলো। সবাইকে 65 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করার জন্য বলতেছি, সবাই 65 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো। সবাই আমরা 65 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করি। 65-এর এ, গুড, সবাই বলতেছো 65-এর কি হবে? এ। ওকে, তারপর দেখো আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এই টাইপের কোশ্চেন ছিল, যেগুলো কোশ্চেন এখান থেকে সচরাচর আসে, এবং যেগুলো কোশ্চেন আসার মতো আমি মোটামুটি চেষ্টা করছি যে সবগুলা টাইপই তোমাদের সাথে আলোচনা করার। ওকে, আচ্ছা, এখন আমাদের লাস্টের কিছু টাইপ বাকি আছে, সেটা হচ্ছে সহাবস্থান, জীবের পারস্পরিক সহাবস্থান। এগুলো কি কি আছে? এর মধ্যে আছে আমাদের মিউচুয়ালিজম, এর মধ্যে আছে আমাদের কমেন্সালিজম। ঠিক আছে,
আচ্ছা, তো এই ক্রিয়া যেগুলো হয় জীবের পারস্পরিক ক্রিয়া, এই ক্রিয়াগুলোকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়াটা সেইটা যেখানে আমাদের কোনো প্রকারের কন্ডিশন ছাড়া আনকন্ডিশনালি আমার একটা জীব আর একটা জীবকে হেল্প করতেছে, ঠিক আছে? এখানে কোনো প্রকারের কন্ডিশন থাকে না, একটা জীব আরেকটা জীবকে হেল্প করে কন্ডিশন ছাড়া। বাট এমন হয় যে এই ধনাত্মক আন্তঃক্রিয়ার মাধ্যমে একটা পজিটিভ রেজাল্ট আসে। পজিটিভ রেজাল্টটা কেমন? ধরো একজন আরেকজনকে কিছু একটা দিচ্ছে, বিনিময়ে সেও কিছু একটা পাবে, এরকমের কিছু তোমার হচ্ছে রেজাল্ট চলে আসে, হ্যাঁ? আর ঋণাত্মক আন্তঃক্রিয়া যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ভাইয়া এইখানে কেউ একজন পায় বাট আরেকজন বঞ্চিত হয়, কেউ একজন পায় বাট আরেকজন কি হয়? বঞ্চিত হয়, ঠিক আছে? সো এই আন্তঃক্রিয়াগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। ওকে, সবাই কমেন্ট করতেছো কি যে 69-এর হচ্ছে ডি শিওর। তাহলে 69 নাম্বার কোশ্চেন কি বলছে? যে শিকড়ে অবস্থান করে নোডিউল তৈরি করে। তাহলে নোডিউল কে তৈরি করে? নোডিউল তৈরি করে হচ্ছে রাইজোবিয়াম তোমার হচ্ছে গণের যে ব্যাকটেরিয়াগুলো আছে সবগুলাই আমাদের কি শিকড়ে অবস্থান করবে, এবং সেই শিকড়ে কি তৈরি করবে? নডিউল তৈরি করবে। ওকে, তোমাদের মনে হয় একটু কনফিউশন আছে আমাদের ট্রফিক লেভেলের কোশ্চেনটা নিয়ে। আচ্ছা, আমরা দরকার হয় আবার যাব সেখানে। আচ্ছা, তোমরা এই কোশ্চেনটা নিয়ে বলতেছো বারবার, এই টাইপের কি আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? দাঁড়াও দেখি, না এই টাইপের আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এটাতে আমরা আবার একটু ব্যাক আসতেছি। এবার একটু আমাকে ক্লিয়ার করে বলো আসলে তোমাদের এখানে মেইন প্রবলেমটা কি হচ্ছে। হ্যাঁ, তোমাদের দিক থেকে যেই অভিযোগটা আসতেছে, বলতেছো ভাইয়া ফার্স্ট শক্তি স্তর হচ্ছে উৎপাদক। আচ্ছা, ফার্স্ট শক্তি স্তর উৎপাদক, আমি তোমাকে বলছি দ্বিতীয় স্তরের খাদক। আমি তোমাকে একটু বলি জাস্ট, দেখো আমি যদি উৎপাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকে যাইতে চাই, আমার কি কি ওয়ে আছে? উৎপাদক, তারপর আমি পাবো কাকে? প্রথম স্তরের খাদক, এন্ড দেন আমার কে আসবে? দ্বিতীয় স্তরের খাদক। তুমি কি এই অ্যালাইনমেন্টের সাথে এগ্রি যে উৎপাদকের পরে প্রথম স্তর, তারপরে দ্বিতীয় স্তরের খাদক আসে? কারণ তুমি হয়তো ভাবতে পারো যে উৎপাদককে তো দ্বিতীয় শক্তি স্তরের খাদক তোমার হচ্ছে খাইতে পারবে, তাই না? এটাও চিন্তা করতে পারো, বাট না, আমার কোশ্চেনের যেই তোমার হচ্ছে টোন, সেই টোন মানে আমি উৎপাদক থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাব। তাহলে উৎপাদক থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাইতে গেলে আমার উৎপাদক থেকে প্রথম শক্তি স্তর হয়ে দ্বিতীয় শক্তি স্তরে যাইতে হবে, তাই না? ওকে, বলছো ফার্স্ট শক্তি স্তর হচ্ছে উৎপাদক, সেকেন্ড শক্তি স্তর x/10, মানে উৎপাদকটাই আমার প্রথম শক্তি স্তর। বাট আমার কোশ্চেনটা কি বলছে? আমার কোশ্চেন বলছে যে একটি খাদ্য শিকলে উৎপাদকে যদি x জুল শক্তি থাকে, উৎপাদককে তো আমার প্রথম শক্তি স্তর বলে নাই, তাই না? আর উৎপাদক প্রথম শক্তি স্তর ফাইন, আমার কোনো সমস্যা নাই। বাট উৎপাদক থেকে আমি যদি দ্বিতীয় স্তরের খাদকে যাই, তাহলে দ্বিতীয় স্তরের খাদকে যাইতে গেলে আমার কি কি ওয়ে দিয়ে যাইতে হচ্ছে? আমার কি প্রথম স্তরের খাদকটাকে মাঝখানে থেকে যাইতে হচ্ছে না? তাহলে আমার একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে গেলে আমি শক্তি পাবো হচ্ছে x/10। তাহলে এইখান থেকে এইখানে আমি আসলে পাবো হচ্ছে x/10, খুবই ভালো। বাট এইখান থেকে যখন এইখানে যাব তখন তো x/10 এর 10% আমি পাচ্ছি, তার মানে আমার এটা দাঁড়াচ্ছে হচ্ছে x/100। এখন আসো, তোমাদের একজন খুবই ভালো একটা কমেন্ট করছো যে টেস্ট পেপারে দেয়া আছে 63-তে x/10। ওকে, আচ্ছা, আমি যদি একটু টেস্ট পেপারটা দেখি, তোমাদের ওই টেস্ট পেপারেই আরেকটা কোশ্চেন আছে একদম নিচেই, যে সবুজ উদ্ভিদের পরে আছে ছাগল, এবং ছাগলের পরে আছে মানুষ। সবুজ উদ্ভিদের পরে আছে ছাগল, এবং ছাগলের পরে কে আছে? মানুষ। কোশ্চেন করা আছে যে উদ্দীপকের প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? ওইটার অ্যান্সার কিন্তু আছে কত ভাইয়া? p/100। ওইটার অ্যান্সার কত আছে? p/100। তোমাদের টেস্ট পেপারে যদি এটা x/10 থেকে থাকে, আমি
নো, ডেফিনেটলি নট মিন্টু দেবনাথ। উৎপাদক আর প্রথম স্তরের খাদক কখনোই সেম না। উৎপাদক আলাদা, প্রথম স্তরের খাদক আলাদা। যারা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। যারা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, এবং যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে? সো আমাদের এখানে দুইটা সেগমেন্ট থাকবে, উৎপাদক থেকে প্রথম স্তর, প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর। সো আমি আশা করতেছি অ্যান্সারটা x/100ই হওয়া উচিত। ঠিক আছে, অ্যান্সারটা আচ্ছা, বোর্ড বই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বোর্ড বইটা চেক দিয়ে নিচ্ছি, দাঁড়াও। নো ইস্যুস, ভুল আমারও হইতেই পারে। দেখি, চেক দিয়ে দেখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের ক্লাসের রিদমটা যাতে নষ্ট না হয়, আমরা ক্লাসটা শেষ করি। শেষ করার পরে তোমরা আমাকে আবার এটা একটু রিমাইন্ড করা দিও, আমি তারপরে হচ্ছে আবার এটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? আমি এই দায়িত্বটা তানহাকে দিচ্ছি। তানহা, তুমি হচ্ছে একটু করে আমাকে রিমাইন্ড করে দিও, আমরা ক্লাসের শেষে আবার এটা নিয়ে কথা বলবো। ওকে? আমরা এখন যদি একটু চলে যাই তাহলে দেখবা যে অনেকে ক্লাস থেকে বের হয়ে যাবে, অনেকে তোমার হচ্ছে রিদমটা একটু নষ্ট হয়ে যেতে পারে। ওকে? সো চলো আমরা আমাদের রিদম অনুযায়ী আগাত। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি সব কিছুই আলোচনা করা শেষ। তো আমরা এই চ্যাপ্টারটা থেকে সামনে মুভ করতেছি, আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তার আগে এইটা একটু দাগায় রাখো, এই কোশ্চেনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে। তাহলে হস্টোরিয়া হচ্ছে আমাদের একটা চোষক অঙ্গ, যেটা আমরা সচরাচর কোন উদ্ভিদে দেখি, যেটা আমরা দেখবো হচ্ছে স্বর্ণলতায়। কোথায় দেখবো আমরা? স্বর্ণলতায় দেখবো হস্টোরিয়া। এই হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে যে উদ্ভিদে সে বাস করে, সেই উদ্ভিদ থেকে পুষ্টি উপাদান কি করে নেয়? শোষণ করে নেয়। ওকে? আচ্ছা, তারপর চলো, তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ। হ্যাঁ, এই যে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার, আমাদের 4th চ্যাপ্টারে চলে আসছি। আমরা এখন আমাদের হচ্ছে 4th চ্যাপ্টারে চলে আসছি। 4th চ্যাপ্টারটা শুরু করি। তাহলে 4th চ্যাপ্টারে আসলে আমাদের কি কি আছে? হ্যাঁ, 4th চ্যাপ্টারে আমাদের বেসিক আলোচনা হয়, প্রশোধন নিয়ে আলোচনা করি আমরা একটু, তারপরে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করি, শ্বসন নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? এখানে এটিপি কিভাবে তৈরি হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়, এগুলো নিয়ে আলোচনা করা হয়। শ্বসনের মধ্যে সবাত শ্বসন, অবাত শ্বসন নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, তো এই জিনিসগুলা সব থেকে গুরুত্বপূর্ণ। তার থেকে যে জিনিসগুলো তোমরা মনে রাখবা সেটা হচ্ছে এটিপি কতগুলো তৈরি হচ্ছে, কোন স্টেজে এটিপি কতগুলো তৈরি হচ্ছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? কোন স্টেজে এটিপি কোনটা তৈরি হচ্ছে সেগুলোকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা ওই কোশ্চেনটা নিয়ে একটু আলাপ বাদ দিই ভাইয়া, আমরা ক্লাসটা শেষ করি। ক্লাস শেষ করার পরে আমরা হচ্ছে তোমার আবার ওই কোশ্চেনে যাব, তখন আমি তোমাদের সব কথা শুনবো এবং বোর্ড বইটাও চেক করব। ওকে? তো চলো আমরা শুরু করি। বলছে জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কি শক্তি বলা হয়? জৈব অণুর, এটা অ্যান্সার করো সবাই, 77 নাম্বারটা অ্যান্সার করো সবাই, 77 নাম্বারটা অ্যান্সার করো। জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার প্রাপ্ত শক্তিকে কি নামে ডাকা হয়? গুড, আমি ইতিমধ্যে অনেক অ্যান্সার পাইছি। এ, ক নম্বর, জৈব শক্তি। তাহলে জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করে আমরা যে শক্তিগুলো পাই, সেই শক্তিকে আমরা ডাকি হচ্ছে জৈব শক্তি। এবং এই জৈব অণুটা বা বায়োলজিক্যাল কয়েন আমরা কাকে বলি? আমরা এই বায়োলজিক্যাল কয়েন বলি হচ্ছে এটিপিকে। কাকে বলি ভাইয়া? এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপিকে আমরা বায়োলজিক্যাল কয়েন বা জৈব শক্তি মুদ্রা ডাকি। ওকে, মিন্টু বলছো প্রথম ট্রফিক হচ্ছে 100, দ্বিতীয় ট্রফিক 10 এবং তৃতীয় হচ্ছে 1। তার মানে প্রত্যেকটা সেগমেন্টে কত করে কমে যাচ্ছে? 10 ভাগ করে কমে যাইতেছে না? সো আমি যদি উৎপাদক থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাই, তাহলে আমার সেগমেন্ট ভাইয়া দুইটা, তাহলে দুইটাই কি 10 করে কমে যাবে, মানে 100 ভাগ কমে যাবে। ওকে, এটা নিয়ে আমরা শেষে কথা বলবো। তারপর চলো, ওই যে জৈব মুদ্রা কোনটি বলে দিলাম, এটিপি।
তারপরে এগুলো আছে। তারপরে আসো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি? সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জৈব প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়াও বলতে পারো। যে প্রক্রিয়া কি হয়, যেই প্রক্রিয়াতে আমাদের উদ্ভিদ যারা আছে উদ্ভিদগুলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ু থেকে, সূর্য থেকে ফোটন নেয়, ফোটনের যে শক্তি আছে সেটাকে ব্যবহার করে, এবং তোমার ক্লোরোফিলের তোমার ক্লোরোপ্লাস্ট যেটা আছে এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে এই বিক্রিয়াটা হয় বেসিক্যালি। এইখানে কি হবে, এখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সূর্যের আলো থাকবে, এবং মাটি থেকে তারা পানি তোমার হচ্ছে কি করবে, শোষণ করবে। এই সব কিছু মিলায়া তারা হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করে। সেই প্রোডাক্টটা হচ্ছে কি, যে গ্লুকোজ তৈরি করে। এবং এই গ্লুকোজের সাথে আরও দুইটা প্রোডাক্ট তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে পানি। এবং আমাদের যেটা মেইন প্রোডাক্ট, এই মেইন প্রোডাক্টের সাথে বা মেইন প্রোডাক্টের সাথে সাথে যদি অন্য কোনো প্রোডাক্টও তৈরি হয়, সেই প্রোডাক্টগুলোকে আমরা বলি হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত। তাহলে সালোক সংশ্লেষণে আমার মেইন টার্গেটটা কি? আমার মেইন টার্গেটটা হচ্ছে আমি গ্লুকোজ তৈরি করব। আমার মেইন টার্গেট হচ্ছে গ্লুকোজ তৈরি করা বা শর্করা তৈরি করা। তাহলে এই শর্করার সাথে সাথে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি অক্সিজেন, আমি পাচ্ছি পানি। তার মানে আমার সালোক সংশ্লেষণ বিক্রিয়াতে আমার উপজাত দ্রব্য কী কী আছে? অক্সিজেন এবং পানি। তার মানে ক এবং খ দুইটা মিলেই কি আমার উপজাত। তাহলে এটা রাইট অ্যান্সার আমি বলতে পারবো ঘ। ওকে, চল্লিশ 45 একটু বেশি লাগবে। ওকে, তো চলো তাহলে সালোক সংশ্লেষণটা তোমরা একটু দেখবা। সালোক সংশ্লেষণের যে দুইটা পর্যায়, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, এটা একটু দেখবা। এই টপিকটা একটু টাফ, বাট তারপরেও দেখবা। মনে রাখবা সালোক সংশ্লেষণের যে পর্যায় দুইটা, সেই দুইটা কে দিছে? ব্ল্যাকম্যান দিছে। কত সালে দিছে? 1905 সালে দিছে। ঠিক আছে, এই ইনফরমেশনটাও মনে রাখতে হবে। না তানহা, এখানে ডিস্টারবেন্সের কিছু নাই ভাইয়া। তুমি বলছো, আমি তোমাকে বললাম যে আমরা এই রিদমে ক্লাসটা শেষ করে নিই। হ্যাঁ, তো ক্লাসটা শেষ করে নিয়ে তুমি আমাকে আবার একটু মনে করাই দিও, আমি আবার একটু ভালোভাবে দেখব। ঠিক আছে, যদি আমার ভুল হয় সেটাও আমি তোমাদেরকে সলভ করাই দিব, সমস্যা নাই। তারপর চলো, এই যে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় যে দুটো আছে, এই দুটো খুব ভালো করে দেখতে হবে আমাদের। ঠিক আছে, ওকে। তারপরে চলো আমরা এখানে ধরো, এই যে আমাদের এখানে দুটো জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে একটা C3 উদ্ভিদ আর একটা হচ্ছে C4 উদ্ভিদ। C3 এবং C4 উদ্ভিদ এটাও কিন্তু একই সাথে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর উদাহরণগুলা খুবই ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউতে আসার মতো। ঠিক আছে, এমসিকিউতে আসার মতো যে কোনটা C3 উদ্ভিদ, কোনটা C4 উদ্ভিদ, এই দুইটাও ইম্পর্ট্যান্ট। তো দেখো বলছে নিচের কোনটি C3 উদ্ভিদ, তাহলে আমার ভুট্টা, আখ এবং ঘাস এই তিনটাই কিন্তু আমার কি উদ্ভিদ? আমার C4 উদ্ভিদ। তাহলে আমার C3 উদ্ভিদ কি? আম। তাহলে C3 উদ্ভিদের প্রথম উপাদান কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে হচ্ছে C4 উদ্ভিদের কি? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এটা 4টা কার্বন, আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? ওটা 3টা কার্বন। এই সবগুলো জিনিস কিন্তু একটু ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো থেকে এমসিকিউ চলে আসতে পারে। তারপর আসো, এখানে বলছে সালোক সংশ্লেষণের যেই প্রভাবকগুলো আছে, বা তো আমরা কি বলি, এগুলোকে বাহ্যিক ফ্যাক্টর বলি, যেগুলো বাইরের উপাদান সালোক সংশ্লেষণকে ইফেক্ট করে বা এফেক্ট করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে বাহ্যিক প্রভাবক। তো এখানে কি আছে? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? হ্যাঁ, তো একক আলো হিসেবে বেসিক্যালি লাল আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। লাল আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয় বিকজ অফ দ্য ওয়েভলেন্থ অফ রেড কালার। মানে লাল আলো যেই তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এই কারণে তোমার সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। তাহলে এখানে নীল আর লাল আলো যেটা আছে, এটা হবে আমাদের অ্যান্সার। নীল এবং লাল আলোতে কি হয়? সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে সালোক সংশ্লেষণ গেল। তো আমরা এবার একটু শ্বসনটা একটু দেখব। এই যে শ্বসন, তাহলে শ্বসন কত প্রকারের? শ্বসন হচ্ছে আমাদের দুই প্রকার। একটাকে আমরা বলি সবাত শ্বসন, আর একটা হচ্ছে আমাদের অবাত শ্বসন। এসবগুলো ফ্যানটা অন করে দিয়ে যান। সবাত শ্বসন আর অবাত শ্বসন। সবাত শ্বসন কি? যে শ্বসনে আমাদের কি অক্সিজেন তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে আমাদের যেই শ্বসনটা হয় সেটা হচ্ছে সবাত শ্বসন, এবং অক্সিজেনের অনুপস্থিতিতে আমাদের যেই শ্বসনটা হয় সেটাকে আমরা বলি অবাত শ্বসন। সবাত শ্বসনের 4টা ধাপ আছে এবং অবাত শ্বসনের 4টা ধাপ বেসিক্যালি নাই, 2টা ধাপে শেষ হয়ে যায়। গ্লাইকোলাইসিসটা পর্যন্ত হয়, অ্যান্ড দেন গ্লাইকোলাইসিসের পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পর পাইরুভিক অ্যাসিডটা তোমার হচ্ছে ইনলে তোমার অ্যালকোহল তৈরি করে ফেলে। ঠিক আছে, ওকে। তো সেই দিক থেকে আমরা বলতে পারবো সবাত শ্বসনের 4টা ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে মেইন ধাপ, এবং এই ধাপটা কি হয়? আমার সবাত এবং অবাত দুই প্রকার শ্বসনেরই কি প্রথম ধাপ, এবং এটা কি করে? এটা আমার জন্য কি পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনে কি বলছে যে সবাত এবং অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? তাহলে কি হবে? আমার গ্লাইকো
গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে আমার সবাত এবং অবাত প্রত্যেকটা শ্বসনেরই কি প্রথম ধাপ। ওকে, আচ্ছা, তো ডান। চলো তারপরে আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। তারপর বলছে সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি পার মোল। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি করে? আমাদের মোট এটিপি তৈরি হয় 38 অণু, সেখান থেকে গ্লাইকোলাইসিস পর্যায়ে খরচ হয়ে যায় 2টা। ওকে, গ্লাইকোলাইসিসে যদি ইন্ডিভিজুয়াল গ্লাইকোলাইসিস বলি তাহলে গ্লাইকোলাইসিসে আমার তৈরি হয় 8টা, খরচ হয় 2টা। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আসো, তারপরে হচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি মনে রাখবা সেটা হচ্ছে যে ধাপগুলো আছে, গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে তোমার ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ঠিক আছে, যেই ধাপগুলো আছে এই ধাপগুলোতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধাপে তোমার কয়টা করে ইলেকট্রন তৈরি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধাপে। যেমন আমার তোমার প্রথমে কি গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, তারপরে আছে আমার ক্রেবস চক্র, এবং এখান থেকে যে কয়েনগুলো তৈরি হয় যেমন ধরো NADPH2 বা NADH2, FADH2, GTP, যাই তৈরি হয় না কেন সবগুলো আবার কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কি করে সেখানে তোমার শক্তি তৈরি করে। ঠিক আছে, সো সবগুলা কোন ধাপে কটা করে ইলেকট্রন তৈরি হচ্ছে না হচ্ছে সবগুলো একদম ডিটেইলে মনে রাখতে হবে। ওকে, তারপরে চলো, তাহলে মোটামুটি আমরা এখানে আরেকটা কোশ্চেন দেখো, বলছে কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মানে ওই তোমার এখানে বেসিক্যালি ইস্ট দেওয়া হয় অবাত শ্বসনের ফলে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাইঅক্সাইডের ফলে কি হয়ে যায় রুটিটা আমার হচ্ছে ফুলে যায়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। তারপরে হচ্ছে চলো আমরা চলে যাব আমাদের জীবের বংশগতি চ্যাপ্টারে। এখন আমরা শুরু করব আমাদের জীবের বংশগতি। এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ MCQ অ্যান্ড সিকিউ। সিকিউ তো আসবে, সাথে MCQও আসবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা সবাই খুবই 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 গুরুত্ব সহকারে পড়বা, সবাই খুবই গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা পড়বা, যাতে কোনোভাবেই এই চ্যাপ্টারটাতে ভুল না হয়। ঠিক আছে, যে MCQগুলো আসবে সেগুলো যাতে অ্যান্সার করতে পারো, এবং যে সিকিউগুলো আসবে সেগুলো যাতে অ্যান্সার করতে পারো। তো এই চ্যাপ্টারের MCQ এর জন্য আমার কি কি টপিক গুরুত্বপূর্ণ? 12 এর MCQ। তাহলে কোন কোন টপিক আমার এই MCQ এর জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু দেখি চলো। তাহলে আমি যদি একটু বলি যে 12 নম্বর চ্যাপ্টারের MCQ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকের ক্ষেত্রে আমার প্রথমেই লাগবে DNA এর গঠন। DNA এর গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে ক্রোমোজোম নিয়েও একটু হালকা পড়াশোনা করবা। তারপর DNA এর গঠন শেষ করার পরে তুমি চলে যাবা আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার যেগুলো আছে, জেনেটিক ডিসঅর্ডার। তারপরে তুমি চাইলে হচ্ছে লিঙ্গ নির্ধারণটা পড়তে পারো। হ্যাঁ, তো এই সবগুলা MCQ এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাট বিবর্তন থেকেও কিন্তু MCQ আসে, বিবর্তন থেকে যে একদমই MCQ হয় না বা একদমই MCQ আসে না, ব্যাপারটা এরকম না, বিবর্তন থেকেও MCQ আসে। সো বিবর্তন পার্টটা কেউ একদমই স্কিপ করে যায়ও না। সব কোশ্চেন ওকে, তো আমরা ক্লাসে বেশি সময় নিব না, আমি তোমার এত রাত ধরে ক্লাস করাবো না, খুব বেশি সময় লাগবে না আমার, মোটামুটি তো অর্ধেকের বেশি MCQ শেষই। সো তাড়াতাড়ি টেনে ক্লাস শেষ করে দিব, সমস্যা নাই। জাস্ট একটু টপিকগুলো আলোচনা করতেছি যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, MCQ তোমাদেরকে অনেক সলভ করাইছি, ফ্রি ক্লাসে সলভ করাইছি, তোমাদের কোর্সে সলভ করাইছি। ঠিক আছে, এর বাইরে MCQ সলভ করানো লাগবে না, বাট জাস্ট একটু টপিকগুলো আরেকটুবার তোমার সামনে আলোচনা করা। ওকে, আচ্ছা, তারপর দেখো যে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে এখানে।
তারপর লিঙ্গের নির্ধারণটাও একটু ভালো করে দেখো। আর বিবর্তন একদম কেউ স্কিপ করে যায়ও না, বিবর্তন থেকেও এমসিকিউ কোশ্চেন হয়। হ্যাঁ, হয়তো সিকিউ কোশ্চেন খুব কম হয় বা হয় না বললেই চলে, বাট এমসিকিউ কোশ্চেন বিবর্তন থেকে অবশ্যই হয়। ওকে, তো চলো আমরা এখানকার দুইটা কোশ্চেন সলভ করি। বলছে বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক হচ্ছে আমাদের গেগর জোহান মেন্ডেল। হ্যাঁ, তো আমাদের যেই বৈশিষ্ট্যগুলা জীবের, এই বৈশিষ্ট্যগুলা তোমার হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে বংশগতিবিদ্যা বলি। হ্যাঁ, এই বংশগতিবিদ্যাটা প্রথমে কে দিছে? আমাদের গেগর জোহান মেন্ডেল এই তত্ত্বটা দিছে। ওকে ফাইন, তারপর চলো পিডিএফটা আজকে রাতে ট্রাই করবো আমরা দেয়ার। আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে, পিডিএফ নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ পুরোটাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তারপর চলো বলছে কি যে কোনটি বংশগতির ভৌত ভিত্তি? কোনটা বংশগতির ভৌত ভিত্তি? তাহলে বংশগতি আসলে বেসিক্যালি চলে কি দিয়ে, ভৌত ভিত্তি কি? তো বংশগতির যত উপাদান আছে, যত বৈশিষ্ট্য আছে, সবগুলা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যায় কে? সবগুলা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যায় ক্রোমোজোম। কে নিয়ে যায়? ক্রোমোজোম নিয়ে যায়। আরও যদি স্পেসিফিক্যালি বলি, সব কিছু কার জন্য হয়? ডিএনএর জন্য হয়। তো বংশগতির ভৌত ভিত্তি আমরা বলবো কাকে? আমরা বংশগতির ভৌত ভিত্তি বলবো অবভিয়াসলি ক্রোমোজোমকে, অবভিয়াসলি ক্রোমোজোমকে। তারপর চলো, হ্যাঁ, জিনের অবস্থান কোথায়? জিনের অবস্থান কোথায়? জিনের স্পেসিফিক অবস্থান হচ্ছে জিন ডিএনএতে থাকবে, ডিএনএ ক্রোমোজোমে থাকবে, ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকবে। ঠিক আছে, তো সব কিছুই বলতে পারো, বাট স্পেসিফিক্যালি যদি বলি তাহলে আমার বলতে হবে কোথায়? আমার জিন থাকবে ক্রোমোজোমে। ঠিক আছে, ওকে। ডিএনএতে মোট কতগুলো নাইট্রোজেন বেস থাকে? ডিএনএতে মোট কতগুলো নাইট্রোজেন বেস থাকে? এইটা আনসার করো সবাই। 116 নম্বরটা, ডিএনএতে মোট কতগুলো নাইট্রোজেন বেস থাকে? ভাই একটু বসি, ভাই আসলে সারাদিনই খুবই টায়ার্ড ছিলাম, অনেক ধকল গেছে। তোমরা এটার অ্যান্সার করো, ডিএনএতে মোট কতগুলো নাইট্রোজেন বেস থাকে? সবাই রাইট অ্যান্সারটা লিখবা এবং তার সাথে পারলে কি কি বেস থাকে সেগুলো লিখবা, এটি এগুলো লিখে দিবা। ওকে, তানহা কমেন্ট করে ফেলছো 116 বি, আর বাকি সবাই আস্তে আস্তে কমেন্ট করে ফেলো। এই পোস্টে আমি, হ্যাঁ, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। গুড। মিন্টু দেবনাথ, গুড, রাইট অ্যান্সার। হ্যাঁ, 116 বি। খাদিজা বলছো 116 সি। সি কত? 5টা? না, ডিএনএতে তো 5টা নাইট্রোজেন বেজ নাই। ডিএনএতে নাইট্রোজেন বেজ আছে হচ্ছে আমাদের 4টা। ডিএনএতে নাইট্রোজেন বেজ কয়টা আছে? নাইট্রোজেন বেজ আছে 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি আমাদের থায়ামিন। ওকে, ডিএনএতে 4টা নাইট্রোজেন বেস থাকে। সো আমার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বি। গুড, সবাই পারছো, সবাই পারছো, গুড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর মাঝখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে তোমাদের তো এসএসসি পরীক্ষা শেষ, তোমরা সবাই এসএসসিতে উঠবা। তো হোপফুলি তোমরা যেহেতু এসএসসিতে সায়েন্স পড়তেছো, তোমরা অধিকাংশই এইচএসসিতেও সায়েন্স পড়বা বা সায়েন্স কন্টিনিউ করবা। তো তোমাদের জন্য আমরা আই এডুকেশনের বা এডুকেশন সায়েন্স যে সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিশেষ একটা কোর্স আমরা লঞ্চ করতেছি। সেটা হচ্ছে আমরা সাইকেল আকারে দিব। তোমরা এই সাইকেলের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি,
ম্যাথ, বায়োলজি। তোমরা জানো যে তোমাদের এইচএসসিতে এই 4টা চ্যাপ্টারেরই 2টা করে পেপার আছে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তো এই 4টা চ্যাপ্টারেরই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারগুলো বা একদম শুরুতেই ফাউন্ডেশন যেই চ্যাপ্টারগুলোতে সব থেকে ভালো বা যে চ্যাপ্টারগুলো তোমার ওই পুরো পেপারটা পড়ার জন্য যে চ্যাপ্টারটা পড়া খুবই জরুরি, যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের হচ্ছে ভেক্টর, ভেক্টর পড়া খুবই জরুরি। পুরো ফিজিক্স, থ্রু আউট দ্য ফিজিক্স তুমি যদি বুঝতে চাও বা ম্যাথেরও কিছু কিছু চ্যাপ্টার বোঝার জন্য তোমার ভেক্টরটাকে বুঝতে হবে। সো ভেক্টর, তারপরে হচ্ছে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধরো ম্যাট্রিক্স বা সরলরেখা, জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেল, তারপরে কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই সব চ্যাপ্টারগুলো কী করব, এই চ্যাপ্টারগুলো আমরা একটা সাইকেলে নিয়ে তোমাদের জন্য নিয়ে আসতেছি। এবং গেজ দ্য কোর্স প্রাইস, এই যে 4টা সাবজেক্টের নাম বললাম, 4টা সাবজেক্টের 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের যে কোর্সটা আমরা একটা সাইকেল আকারে নিয়ে আসতেছি, এটা প্রাইসটাকে গেস করতে পারবে বলো তো? বলো, এটা প্রাইসটা গেস করো যে আসলে প্রাইসটা কত হইতে পারে। রসায়ন খারাপ হয়েছে, পাস হওয়া মুশকিল ব্যাপার না, বেটা ভালো হয়ে যাবে। তোমাদের মনে হয় খারাপ হয়েছে, বাট রেজাল্টের পর দেখবা ইনশাল্লাহ সবই ভালো হবে, ঠিক আছে? রেজাল্ট ইনশাল্লাহ সবার ভালো হবে, রেজাল্ট সবার ভালো হবে, কোনো টেনশন নাই, রেজাল্ট ইনশাল্লাহ সবার ভালো হবে। ওকে, তো দেখো আমাদের পরবর্তী একটা কোয়েশ্চেন। আশা আহমেদ কমেন্ট করছে 3000, মুনতাসির আলিফ 3K, আরেকজন করছো 2000। তো তোমাদের জন্য গুড নিউজটা বলেই দেই, 3000 2000 কিচ্ছু না, তোমাদেরকে আমরা এই পুরো সাইকেলটা একদম ফ্রিতে দিয়ে দিব। তোমাদের জন্য এই পুরো সাইকেলটা থাকবে একদম ফ্রি, এবং থ্রু আউট দ্য সাইকেল তোমাদের একদম ফাউন্ডেশন বেসিক থেকে একদম তোমাদেরকে পড়ানো হবে খুব সুন্দরভাবে। তোমাদের বেসিকের ফাউন্ডেশন যেটা, সেই ফাউন্ডেশনটাকে ফাউন্ড করা হবে। সো তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা শুরু করে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন বলছে যে ডিএনএ এর গাঠনিক উপাদান কোনটি? ডিএনএ এর গাঠনিক উপাদান কোনটি? তাহলে ডিএনএ এর গাঠনিক উপাদানে আসলে কি কি থাকে বলো তো? পেন্টোজ সুগার থাকে, তারপরে থাকবে আমাদের হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে, এবং আরেকটা কি থাকবে, আরেকটা হচ্ছে আমাদের অজৈব ফসফেট থাকবে, অজৈব ফসফেট থাকবে, ঠিক আছে? নুসরাত জাহান জিন, 4-এর পরে কতগুলো শূন্য দিছো? এতগুলো টাকা হলে তো আমরা আসলে অনেক বড় লোক হয়ে যাব, ঠিক আছে? ওকে, তো আমাদের এটার অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হবে হচ্ছে অজৈব ফসফেট। তারপর চলো, এই যে কোশ্চেন আসছে ডিএনএর গঠন থেকে, তো ডিএনএর গঠনটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? তারপর দেখো তো 123, সবাই 123টাকে অ্যান্সার করো, দেখি কে কে পারে এটা। 123-এর অ্যান্সারটা সবাই করে ফেলো, 123-এর অ্যান্সারটা সবাই করে ফেলো। আমি একটু বসি, ভাই আসলে খুবই টায়ার্ড, কাইন্ড অফ অসুস্থও বলতে পারো। তারপরেও তোমাদের পরীক্ষার আগে একটা ক্লাস না নিলে আসলে তোমাদের প্রতি অবিচার হয়ে যাবে। সো এই জন্য আজকের ক্লাসে আসা, চেষ্টা করতেছি পড়াইতে, তো সবাই আমাদের জন্য দোয়া করবা। ওকে, 123-এর ডি অ্যান্সার করতেছো সবাই, গুড। দেখো এটা আসলে ডি হবে, কারণ কি আমার এই যে চিত্রটা দেখতে পারতেছো, এটা কি দেখো তো, এক সূত্রক একটা স্ট্রাকচার না? এটা হচ্ছে আমাদের এক সূত্রক একটা স্ট্রাকচার। সো এক সূত্রক মানে কি, আমার আরএনএ,
তাহলে আরএনএতে আমার কি থাকবে, আমার থাইমিন থাকবে না। তাহলে আরএনএতে আমার ইউরাসিল থাকতে পারে, বাট আমাকে বলছে কি স্পেসিফিক্যালি পাইরিমিডিন বেস, স্পেসিফিক্যালি কি পাইরিমিডিন বেস। তাহলে সাইটোসিন হবে আর হচ্ছে আমাদের কি ইউরাসিল থাকবে। ওকে, তারপর চলো আমাদের মোটামুটি এগুলো পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু দেখবা যে কোন কাগজের উপর রেখে আমার ডিএনএ এর তোমার হচ্ছে পরীক্ষা করা হয়। এটা হচ্ছে আমাদের নাইট্রোসেলুলোজ কাগজ। লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয়ের জন্য আমরা নিচের কোন চার্ট ব্যবহার করি? ইশিহারা চার্ট। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, আমাদের ক্লাস মোটামুটি শেষ দিকেই। হ্যাঁ, তো একটা জিনিস আরেকবার একটু দেখাই দেই। আমরা একটা ক্রসিং দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে বিবর্তন চলে আসছে। এই যে দেখো, আমাদের বলছে একটা লাল জবা একটা সাদা জবা। তাহলে লাল জবার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, এবং সাদা জবা হচ্ছে আমাদের কি স্মল আর। তাহলে এখান থেকে আমরা আসছি কোথায়, আমাদের ফার্স্ট জেনারেশনে, অ্যান্ড দেন ফার্স্ট জেনারেশন থেকে আমরা কোথায় আসছি, আমাদের সেকেন্ড জেনারেশনে। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনে আমরা আসছি। তাহলে আমাদেরকে বলছে যে F1 জেনারেশনের সকল জবা ফুল কি বর্ণের হবে। F1 জেনারেশনের সকল জবা ফুল কি বর্ণের হবে? সবাই একটু এটা কমেন্ট করে আমাকে বলো। 140 নম্বরটা সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে বলো 140 নম্বরের অ্যান্সার কি হবে। একশো 140 নাম্বারটা সবাই একটু কমেন্ট করে বলো। সবাই কমেন্ট করতেছো এ। আচ্ছা, মিক্স অ্যান্সার আছে। এ পাইছি, সি পাইছি, ডি পাইছি। কেউ একজন বি কমেন্ট করবা। ওকে, সবই বুঝলাম। তোমরা দুইটা জিনিস বলতে পারো, তোমরা লাল বলতে পারো, তিনটা জিনিস বলতে পারো, লাল বলতে পারো, সাদা বলতে পারো, গোলাপিও বলতে পারো, কারণ আমার লাল আর সাদা তো আছে, আর গোলাপি আমার রাইট অ্যান্সার। তার মানে তোমরা এই তিনটা জিনিস বলতে পারবা। আমি এটার সাথে তোমাদের সাথে অ্যাগ্রি, আমি মেনে নিলাম। বাট একজন কমেন্ট করছে হলুদ। হলুদ কেমনে বাবা বলো তো? হলুদ কিভাবে পাবো? হলুদ পাওয়া পসিবল না। আমি যদি একটু দেখি যে আমাদের ক্রসিংটা হবে কার কার মধ্যে, আমাদের ক্রসিং হবে হচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে। তাহলে ক্যাপিটাল আর স্মল আর যদি আমি করি, তাহলে আমি চারটা জিনিস পাবো এখান থেকে। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, ক্যাপিটাল আর স্মল আর পাচ্ছি, মানে সবগুলোতেই আমার কি থাকবে, আমার সাদা থাকবে আর হচ্ছে লাল থাকবে। তাহলে এই সাদা আর লালের মাঝামাঝি একটা কালার কি পাবো আমি? গোলাপি। কি কালার পাচ্ছি তাহলে আমরা? গোলাপি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে ভাইয়া পিঙ্ক বা গোলাপি। ওকে, আচ্ছা। ওকে, তারপরে চলো এই চ্যাপ্টার মোটামুটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তারপর চলো আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারটা একটু দেখব। আমাদের লাস্ট চ্যাপ্টার এবং একদম ধরো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এমসিকিউ এখান থেকে সব থেকে বেশি আসবে। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, তোমরা জানো। এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসবে, এখান থেকে সিকিউও আসবে। কেউ যদি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে পারো, সিকিউ অ্যান্সার করতে পারো তো ভালো, না পারলেও সমস্যা নাই, বাট এমসিকিউর জন্য খুব ভালোভাবে এটা পড়তে হবে। ঠিক আছে, ওকে।
তো এই কোশ্চেন আমাদেরকে বলছে যে আসলে একজন কোন ধরনের কোষের অংশ, তাহলে একজন আসলে কোন কোষে থাকে। তো একজন আমরা দেখে আসছিলাম যে আমাদের যে স্নায়ু কোষ আছে, এই স্নায়ু কোষের একটা অংশ হচ্ছে কি একজন। স্নায়ু কোষে আমাদের কি কি থাকবে, আমাদের কোষ দেহ থাকবে, আমাদের একজন থাকবে এবং কি থাকবে, আমাদের ডেনড্রাইট বা ডেনড্রন থাকবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি বলি, হ্যাঁ এখানে একটা কোয়েশ্চেন বলছে বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা তোমরা 146টা একটু অ্যান্সার করো সবাই। 146 অ্যান্সার করো, আমরা আর সর্বোচ্চ 15 মিনিট এর মধ্যে শেষ করে দিব। ম্যাক্সিমাম গেলে আর 15 মিনিট যাবে, এর বেশি না। তোমরা সবাই 146টা একটু অ্যান্সার করো দেখি, বাস্ট ফাইবারের জন্য কোনটি সঠিক। তাইজুল ইসলাম তোহা, হ্যাঁ স্যার বলেন। ও অনেকক্ষণ থেকে কমেন্ট করতেছে স্যার, আরে স্যার। ওকে, সো আমরা একটু জোরে জোরে পড়াই। তো দেখো, বাস্ট ফাইবারের জন্য আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বাস্ট ফাইবারটা বেসিক্যালি আমাদের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। কি হয়, আমাদের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। এই যে এখানে নিচে দেখো ব্যাখ্যা দিয়ে দেওয়া, সো আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা, বলছে স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে অবস্থিত এক ধরনের ফাইবারকে আমরা হচ্ছে বাস্ট ফাইবার বলি। এবং এটা আমাদের টিস্যুর যখন গৌণ বৃদ্ধি হয়, টিস্যুর যখন গৌণ বৃদ্ধি হয় তখন এই বাস্ট ফাইবারটা কি হয়, উৎপন্ন হয়। ওকে। আচ্ছা নয়ন বলছে ভাইয়া শেষ সময় আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, রিপ্লাই দিবেন কি? আচ্ছা নয়ন তুমি কোশ্চেন করো, আমি রিপ্লাই দিব। ওকে, তারপরে চলো আমরা দেখি। হ্যাঁ, কোষরস আহরণ কিসের মাধ্যমে ঘটে? কোষরস আরোহণ কিসের মাধ্যমে ঘটে? তাহলে কোষরসটা কি? কোষরস বলতে আমরা বেসিক্যালি তরল পদার্থ ধরো বলতে পারতেছি। হ্যাঁ, তো তরল পদার্থ যে আরোহণ সেটা আসলে কিসের মাধ্যমে ঘটবে? তো তরল পদার্থের আহরণটা করে হচ্ছে আমাদের কি ভেসেল, বা কোষরসের আরোহণ কিভাবে ঘটবে? ভেসেলের মাধ্যমে ঘটবে। ওকে, তারপরে চলো আমরা দেখব এরপর কি আছে। মাইটোকন্ড্রিয়া কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা, এটা তোমরা পড়ে নিতে পারবা। হ্যাঁ, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট নিয়ে আমরা একটু কথা বলি। লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট বেসিক্যালি হচ্ছে আমাদের খাদ্য সঞ্চয় করে। এবং বলছে কি যে লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? লিউকোপ্লাস্টের প্রধান কাজই হচ্ছে আমাদের খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে, লিউকোপ্লাস্ট 3 ধরনের আছে। এর মধ্যে ধরো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট আছে। তো এরা তিনজন তিনটা ডিফারেন্ট খাদ্য, শর্করা, আমিষ এবং কি স্নেহজাতীয় খাদ্য সংরক্ষণ করে থাকে। ওকে, তো আর আমি তেমন একটা সলভ করাচ্ছি না, এগুলো যেগুলো স্লাইডে দেওয়া আছে তোমরা এগুলো বাসায় সলভ করে নিবা। হ্যাঁ, সো আমরা এমসিকিউ এর মোটামুটি লাস্ট একদম শেষ প্রান্তে আছি। 2 অধ্যায় থেকে 2-1টা কোশ্চেন, সরি কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন সলভ করাই। বলছে প্যাপিলোমা ভাইরাসের কোন 2টি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী? বেসিক্যালি ক্যান্সার কেন তৈরি হয়? আচ্ছা নয়নের কোশ্চেনটা একটু অ্যান্সার দেয়। নয়ন বলছে ভাইয়া মনে করেন আমি আমার উচ্চতর গণিত পরীক্ষায় 2টো এক্সট্রা পৃষ্ঠা নিয়েছিলাম, কিন্তু সেটা খাতায় ভরাট করি নাই, এখন আমার সেই পৃষ্ঠা 2টা বাদ যাবে না? বাদ যাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। নয়ন তুমি কোনো টেনশন নিও না। মানে আমাদের তো লুজ নিলে ওইখানে একটা ফিল আপ করতে হয় যে আমি এতটা লুজ নিছি, এতটা লুজ নিছি। তো ওইটা আসলে বেসিক্যালি কনফার্মেশনের জন্য যে আমি কয়টা লুজ নিলাম, আমার কোনো লুজ হারাই গেছে কিনা। হ্যাঁ, সো আই হোপ তোমার কোনো প্রবলেম হবে না। তুমি যদি লুজটাকে খাতার সাথে ভালোভাবে অ্যাটাচ করো তাহলে সেটা তোমার খাতা হিসেবে কাউন্ট হবে। তো স্যাররা ওই খাতা কেটে যে মার্কটা তুমি পাবা সেই পুরো মার্কটাই তোমাকে দিবে, কোনো সমস্যা নাই। তুমি ভরাট করা নিয়ে এতটা পেইন খায়ও না নয়ন, সামনের পরীক্ষাটা ভালো করে দাও। ঠিক আছে, ওকে। তাহলে দেখো,
তাহলে আমাদের এই যে ক্যান্সার তৈরি হচ্ছে, এই ক্যান্সারগুলো কিভাবে তৈরি হয়? তো তোমরা সবাই জানো মাইটোসিস যখন অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যায় তখন সেখান থেকে আমাদের কি হয়, টিউমার হয়, অ্যান্ড দেন সেটা হচ্ছে ক্যান্সারে আমাদের হচ্ছে কনভার্ট হয়। তো এই যে মাইটোসিস আমাদের অনিয়ন্ত্রিত পর্যায়ে কখন যাবে, আমাদের প্রত্যেকটা সেল কতবার বিভাজিত হবে না হবে সব কিছুই কী করা, আমাদের সেট করা। কিছু সেল আছে, এই সেলগুলো কি করে, ওইগুলোকে তোমার হচ্ছে নির্ধারণ করে রাখে। তো যখন এই জিনগুলা তোমার কি হয়, স্থানচ্যুত হয়ে যায়, মানে যে জায়গা ছিল সেই জায়গা থেকে স্থানচ্যুত হয় বা ওই ডিউটিটা সে আর ভালোভাবে পালন করতে পারে না, তখন সেখানে কি হয়, আমার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন চলতে থাকে এবং যেটা কি পরবর্তীতে আমার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেরকমই হিউম্যান প্যাপিলোমার জন্য দুইটা জিন আছে, যে দুইটা জিন কি, আমার E6 এবং E7, এই দুইটা ওই পার্টিকুলার প্রোটিনকে কি করে, বা কোষ বিভাজন নিয়ন্ত্রক যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে স্থানচ্যুত করে ফেলে, এবং স্থানচ্যুত করে ফেলার ফলেই আমার কি হয়, সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় এবং যার ফলে পরবর্তীতে সেটা ক্যান্সারের রূপ নেয়। ওকে, সো তোমরাও ক্লাস করতে করতে বোর হয়ে যাচ্ছ, ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে বলতেছো একটু তাড়াতাড়ি শেষ করতে, আমরা মোটামুটি শেষ করেই ফেলছি, আর কোনো নাই। তো এমসিকিউ পোর্শনটা আমাদের শেষ। আমরা সিকিউ এর জন্য যে টপিকগুলো তোমাদের জন্য রাখছি সেগুলো একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে এখানে হচ্ছে টপিকের নাম আমি লিখে দিছি, হ্যাঁ, আমি কোনো সিকিউ দেই নাই, আমি জাস্ট টপিকের নাম লিখে দিছি। আচ্ছা, আরেকজন বলছো ভাইয়া কোশ্চেনের আনসার কেন দিলেন না আপনি? তোমার কোশ্চেনটা তো আমি দেখি নাই। মিউজ চেরি, তোমার কোশ্চেনটা কি ছিল? তুমি আরেকবার কোশ্চেনটা একটু লিখো, আমি সেটারও অ্যান্সার দিচ্ছি। ওকে, তো তোমরা প্রথম চ্যাপ্টার থেকে জাস্ট পড়বা রাজ্যগুলা এবং দ্বিপদ নামকরণ যে পদ্ধতি আছে সেগুলা, এবং রাজ্যের মধ্যেও দেখো তোমাদের ফানজাই, প্লান্টি এবং মনেরা একটু লেস ইম্পর্টেন্ট, বাট ফানজাই আর প্লান্টি যে দুইটা রাজ্য আছে এই দুইটা রাজ্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই দুইটাতে একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা, ঠিক আছে? ওকে, তারপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যদি সিকিউর জন্য তোমরা পড়তে চাও, সিকিউর জন্য দ্বিতীয় অধ্যায়ে দুইটা পার্ট তোমরা পাবা। একটা হচ্ছে আমার কোষীয় অঙ্গাণু, তারপরে আসবে আমাদের টিস্যু, ঠিক আছে? তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এই চারটা কোষীয় অঙ্গাণু থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, এবং বেশিরভাগ সময়ই এগুলোতে থেকেই তোমার হচ্ছে কি হয়, সিকিউ আগেবারও আসছে, এখনও আশা করতেছি এবারও আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে টিস্যুতে যদি যাও, প্যারেনকাইমা আর কোলেনকাইমা, এখানে কাই সা লিখা আছে, এটা কাই মা হবে। প্যারেনকাইমা কোলেনকাইমা নিয়ে একটু পড়তে হবে, এবং প্যারেনকাইমা কোলেনকাইমার যেই তোমার হচ্ছে ডিফারেন্সগুলো আছে বা পার্থক্যগুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে। এবং প্যারেনকাইমা কোলেনকাইমার ভিতরে কিন্তু তাদের আবার সাব ডিভিশন আছে, ঠিক আছে? যেমন জাইলেম ফ্লোমের মধ্যে তোমার ট্রাকিড ভেসেল আছে, এটা পড়তে হবে, ঠিক আছে? এদের বৈশিষ্ট্য কি, এদের কাজ কি, এদের পার্থক্য বা কাজের যে পার্থক্যগুলো সেগুলো একটু ভালো করে মনে রাখবা। তারপরে আসো পেশি, পেশিতে কি আমার হচ্ছে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি নিয়ে বেশি করে পড়বা। আর স্পেশাল কাইন্ড অফ পেশি হিসেবে আমার কি হৃদপেশিটাও একটু করে চোখ বোলায় যাবা। তারপরে স্নায়ু টিস্যুটা হালকা করে পড়তে পারো, এটা থেকে তেমন একটা কোশ্চেন আসে না, বাট তারপরেও নিউরনের গঠনটা একটু ভালো করে দেখে যাও। হ্যাঁ, কোনটা তোমার হচ্ছে ডেনড্রাইট, কোনটা অ্যাক্সন, কোনটা র্যানভিয়ারের নোড, হ্যাঁ, কোনটা কোষ দেহ, সব কিছু একটু ভালো করে দেখে যাবা। ওকে, আমি তোমাদের কমেন্ট দেখছি, 63 নাম্বার এমসিকিউটা আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, মিউজ চেরি বলছো রাজশাহী বোর্ডে একটা এমসিকিউ কোশ্চেন বোর্ড থেকেই ভুল করছে, ওইটা কি অটো মার্ক দিয়ে দিবে? যদি ট্রুলি বোর্ডই ভুল করে থাকে, কোনো টাইপিং মিস্টেক বা ইনফরমেশনাল মিস্টেক যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওইটাতে সবাই গ্রেস মার্ক পেয়ে যাবে, সবাই ওই কোশ্চেনে মার্ক পায়। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, তারপর দেখো তৃতীয় অধ্যায়। আচ্ছা, একজন কমেন্ট করছো যে এখান থেকে 100% কমন পাইবা। আমি জানি না তুমি কথাটা আয়রনি করলা না ট্রু, তোমার হচ্ছে ট্রু সেন্সেই বললা। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো ক্লাস থেকে আসলে 100% কমন পাওয়া পসিবল না, ঠিক আছে? তোমার পুরো একটা বই আছে, একটা সিঙ্গেল ক্লাসে তোমার ওই পুরো বইটা কখনোই পড়ানো সম্ভব না, বেসিক্যালি মানে আমি পারবো না অন্তত। হ্যাঁ, তো আমি জাস্ট তোমাকে হচ্ছে একটু ওয়ে দেখাই দিতে পারি যে কোন জিনিসগুলো আসে, কোন জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু কোশ্চেন দেখবা যে আমার স্লাইড থেকে হুবহু চলে আসবে, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে, ঠিক আছে? বাট সেই নাম্বারটা কখনোই 100% যাবে এটা আমি বলতেছি না। তো মোটামুটি তুমি ভালো পরীক্ষা দেওয়ার জন্য যা দরকার এটা পড়ে এই অনুযায়ী যদি পড়াশোনা বাসায় করো তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, আচ্ছা, তারপরে থার্ড চ্যাপ্টারে কোষ বিভাজন, এখানে মাইটোসিসের যে পর্যায়গুলো আছে ইন্টারফেজে সেগুলো একটু ভালো করে পড়তে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে?
তারপরে মাইটোসিসের গুরুত্বটা পড়তে হবে, মাইটোসিস যখন অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যায় তখন কি ঘটে সেটাও পড়তে হবে, এবং মিওসিস এবং এর মিওসিসের যে গুরুত্ব সেটা পড়তে হবে। আমাদের যেই জীবের ক্রোমোজোমাল যেই তোমার হচ্ছে একদম ইকুইলিটিটা মিওসিস আসলে কীভাবে মেনটেন করে, বা ক্রোমোজোম কীভাবে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, বা জীবের বৈশিষ্ট্যগুলো কীভাবে মেনটেন হয়, এটা একটু ভালো করে পড়বা, মিওসিসের গুরুত্ব। আচ্ছা, তারপর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে যারা অ্যান্সার করতে চাও তাদের জন্য সহজ টপিকের মধ্যে সবাদ শ্বসন অবাদ শ্বসন থেকে আসলে অ্যান্সার করো, সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ভালো করে পড়তে পারো। আর শ্বসনের ওই বিক্রিয়াগুলো পড়ার দরকার নাই, কারণ তোমাদের লেভেলে আসলেই অনেক টাফ, ঠিক আছে। আমরা মনে হয় ওই বিক্রিয়াগুলো সব শিখছি, সব পড়ছি, হচ্ছে ইন্টারমিডিয়েটও খুব ভালো পড়া লাগে তাও না, আমরা এই তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারে এসে সেগুলো আবার পাইছি, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে, আমি এবার থার্ড ইয়ার পরীক্ষা দিব, সো সেকেন্ড ইয়ারে এসে সেগুলো আবার পাইছি, আবার পড়তে হচ্ছে। তো ওই জিনিসগুলো তোমাদের লেভেলের জন্য সত্যি অনেক কঠিন, বাট কেউ যদি পুরোপুরি মুখস্থ করে বুঝে ভালো করে মনে রাখতে পারো তাহলে তার জন্য এটা খুবই ভালো। ওকে, আচ্ছা। তারপরে একাদশ চ্যাপ্টারে তোমার হচ্ছে ফুলের গঠন, স্কুল না আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে ফুল। হ্যাঁ, ফুলের গঠনটা পড়বা, পরাগায়ন পড়বা, হ্যাঁ, আর হচ্ছে নিষেক পদ্ধতি যেটা আছে, পুংগামেট তৈরি, স্ত্রীগামেট তৈরি এবং নিষেক। ওকে, এটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে আসো একাদশ অধ্যায় ডিএনএর গঠন, ডিএনএ টেস্ট, এটা ভালো করে পড়বা। ডিএনএ টেস্টের মাধ্যমে কীভাবে অপরাধী শনাক্তকরণ করা যায়, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক এবারের জন্য। তারপরে হচ্ছে লিঙ্গ নির্ধারণটা পড়বা, জেনেটিক ডিসঅর্ডার যেটা আছে সেগুলো একটু ভালো করে পড়বা। বিবর্তনটা রাখি নাই, কারণ বিবর্তন থেকে খুব বেশি সময় এমসিকিউ আসে না, হরহামেশাই তোমার হচ্ছে আগের যে পার্ট বংশগতি সেটা থেকেই আসে, বাট আসবে না এমনটা কখনোই বলা যায় না, চলে আসতেই পারে। সো সব পড়া যদি শেষ হয়ে যায় বিবর্তনটাও একবার চোখ বুলায় নিও। ওকে, তারপরে হচ্ছে 13 চ্যাপ্টার যেটা আছে, এখান থেকে তুমি পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শিকল এবং জীবের যে মিথস্ক্রিয়া আছে, কমেন্সেলিজম এবং মিউচুয়ালিজম, এই দুটো টপিক খুব ভালো করে পড়বা। আচ্ছা, তো তোমাদের এই হচ্ছে আমার সিকিউ এর জন্য সাজেশনস, এর বাইরে আর তেমন কিছু নাই। ইনশাল্লাহ এগুলো যদি পড়ো এর মধ্যে থেকেই ম্যাক্সিমাম সিকিউ আমি আশা রাখতেছি চলে আসবে। সো একটু ভালো করে বাসায় পড়তে হবে, ঠিক আছে, একটু ভালো করে বাসায় পড়তে হবে। তো আমাদের কনফ্লিক্ট ছিল হচ্ছে নাম্বার 63 এমসিকিউ। আচ্ছা, কই গেল? নাম্বার 63। ওকে, তো এখানে একটু আসো। বলছে যে একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে তাহলে দ্বিতীয় স্তরের খাদক শক্তি কতটুকু পাবে? আচ্ছা, আমি তোমাদের বইটাই একটু দেখতেছি, একটু টাইম দাও আমাকে। ওকে, শক্তি পিরামিডের ধারণা খাদ্য শিকলে সীমিত। বলছে শক্তির প্রবাহ সবসময় একমুখী, আমার এই প্রবাহকে কখনো বিপরীতমুখী করা যায় না, প্রতিটি ধাপে 90 ভাগ শক্তি কমে যায়। তার মানে আমি প্রত্যেকটা ধাপে শক্তি পাবো হচ্ছে 90 ভাগ, প্রত্যেকটা ধাপে শক্তি কত ভাগ পাবো? তোমার হচ্ছে 10 ভাগ শক্তি পাবো, ঠিক আছে। তার মানে আমার যেই সেন্স, আমি যেটা বলতেছি, তোমরা এখন চিন্তা করতেছো যে ভাইয়া আমার প্রথম ট্রফিক লেভেল, দ্বিতীয় ট্রফিক লেভেল, এটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, আমি নিজেও জানি যে তোমাদের টেস্ট পেপারে এটার অ্যান্সার দেওয়া আছে ক, তোমাদের টেস্ট পেপারে এটার অ্যান্সার দেওয়া আছে ক, বাট আমার পয়েন্টটা তোমরা একটু বোঝার চেষ্টা করো যে আমার পয়েন্টটা কি। আমার পয়েন্টটা হচ্ছে আমার তো উৎপাদক দেওয়া আছে, আমার উৎপাদক দেওয়া আছে, আমি যদি উৎপাদককে একটা সেগমেন্ট বা একটা ট্রফিক লেভেল ধরি, তারপরে আমাকে বলছে কি যে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় স্তরের খাদক। তার মানে আমি এটাকে আসলে এইভাবে বুঝি যে আমার উৎপাদক থেকে আমি যদি দ্বিতীয় শক্তি স্তরের খাদকে যাইতে চাই তাহলে আমার প্রথম শক্তি স্তরের খাদককে পার করে যাইতে হবে।
প্রথম শক্তি স্তরের খাদককে পার করে যাইতে হবে, তাই না? তাহলে আমি যদি একটা উদাহরণ তোমাদেরকে বলি যে ধরো আমার আছে ঘাস, ঘাস থেকে ছাগল, ছাগল থেকে মানুষ, ঘাস থেকে ছাগল, ছাগল থেকে মানুষ, তাহলে ঘাস হচ্ছে আমার উৎপাদক, ছাগল হচ্ছে আমার প্রথম শক্তি স্তরের এবং মানুষ হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তরের। তাহলে একটু দেখো, ঘাস, এখান থেকে আমার হচ্ছে ছাগল, অ্যান্ড দেন আমি এটাকে বলতে পারতেছি মানুষ। ঠিক আছে, ঘাস, ঘাস থেকে ছাগল, অ্যান্ড ছাগল থেকে ফাইনালি কি মানুষ। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদক, এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তরের খাদক বা প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, আর এটা হচ্ছে আমার কি দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, তাহলে আমার উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। ওকে, আচ্ছা, যদি এমন হয় যে আমি ঘাস থেকে, আমার ঘাসের শক্তি আছে এক্স জুল, তাহলে আমার মানুষের শক্তি কত জুল থাকবে? এক্স বাই 100 জুল থাকবে। কারণ আমার ঘাস থেকে যখন প্রথম শক্তি স্তরে আসবে তখন 90% শক্তি অপচয় হয়ে যাবে, তখন আমার শক্তি থাকবে এক্স বাই 10 জুল। তখন আমার শক্তি থাকবে কি এক্স বাই 10 জুল। তাহলে যখন আমার শক্তি এক্স বাই 10 জুল থাকতেছে, তারপরে যখন আমি আবার অন্য একটা তোমার হচ্ছে ট্রফিক লেভেলে যাব, বা আমি একদমই তোমার হচ্ছে তৃতীয় শক্তি স্তরের খাদকে আসবো, তখন এখান থেকে আবার 90% শক্তি চলে যাবে, 90% শক্তি চলে যাবে। ঠিক আছে, তাহলে আবার 10% শক্তি আমি পাবো। তাহলে এর 10% মানে এটাকে আমি আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তো সেদিক থেকে আমার হবে কি, এটার জন্য এক্স বাই 100, এক্স বাই 100। তো আমার সেন্স এটাই বলে যে এই সাইড থেকে ওকে, ফার্স্টে 100, সেকেন্ডে 10, থার্ডে, আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে এমন যে ফার্স্টে 100, সেকেন্ডে হচ্ছে 10, অ্যান্ড থার্ডে হচ্ছে তোমার 1, তাই না? তার মানে 10 ভাগ করে কমতেছে। তো সেগমেন্ট তো এখানে দুইটা হয়, উৎপাদক থেকে প্রথম স্তরে আসতে গেলে একটা সেগমেন্ট, প্রথম থেকে দ্বিতীয় স্তরে আসতে গেলে হচ্ছে আরেকটা সেগমেন্ট। সো তুমি যেটা বুঝতেছো, তানহা কমেন্ট করেই বলছো যে 100, 100-র পরে হচ্ছে 10, 10-এর পরে 1, তার মানে তোমার মতে প্রথম স্তরে থাকা উচিত 100, দ্বিতীয় স্তরে হচ্ছে কত 10, এমনটা না। বাট আমার ক্ষেত্রে এখানে বলছে কি যে এইটা হচ্ছে আমার উৎপাদক, উৎপাদকে আছে আমার এক্স, আমি যাব দ্বিতীয় স্তরে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমি জানি তোমার এই কোশ্চেনের অ্যান্সার এক্স বাই 10 দেয়া আছে, বাট আমার থিওরি মতে এক্স বাই 100 হওয়া উচিত। ঠিক আছে, এবং কেন হওয়া উচিত এবং আমার সেন্সে কি কাজ করতেছে এটাও আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এবং এর বাইরে যদি আলাদা কোনো এক্সপ্লেনেশন থাকে তাহলে ডেফিনেটলি সেটা হতে পারে। ঠিক আছে, বাট আমি যতদূর বুঝতেছি ততদূরে আমার এক্স বাই 100ই হওয়া উচিত রাইট অ্যান্সার। এবং ওই টেস্ট পেপারেরই নিচে আরেকটা কোশ্চেন ছিল, যেই কোশ্চেনটা হুবহু এটা দিয়েই, ঘাস থেকে ছাগল, ছাগল থেকে মানুষ, আমাকে বলছে মানুষের শক্তি কত, যদি ঘাসের শক্তি পি হয় তাহলে মানুষের শক্তি কত হবে, তখন ওখানে অ্যান্সার দেওয়া ছিল পি বাই 100, এবং আই এম টোটালি অ্যাগ্রি উইথ দিস অ্যান্সার যে অ্যান্সারটা হবে পি বাই 100। সো এখানেও এক্স বাই 100 হওয়া উচিত। তো তোমার যদি মনে হয় যে না তোমার চিন্তাধারা আমার সাথে মিল আছে, দেন ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট, বাট আমি রাজা তোমাকে জোর করতেছি না। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে নেভার এন্ডিং একটা কনফ্লিক্ট আমাদের মধ্যে থাকলো, একটা কোয়েশ্চেন। বাদ বাকি সব কিছু সবার ক্লিয়ার কিনা তোমরা বলো, বাদ বাকি সব কোয়েশ্চেন, ক্লাস সব কিছু সব ঠিক আছে কিনা বলো। সব ঠিকঠাক থাকলে একটু ডান লিখে দাও, আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করে দিই। বাইরের আবহাওয়া খুবই খারাপ, আমাকে আবার হলে যাইতে হবে। হ্যাঁ, সো আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করে দিব। যদি সব ঠিকঠাক থাকে সবাই একটু ডান লিখো কষ্ট করে। আমি বুঝতে পারছি মিন্টু দেবনাথ অ্যান্ড দেন হচ্ছে আমার তানহা ইসলাম, এই দুজনের একটু কনফিউশন এখনও আছে। যাই হোক, থাকুক, সমস্যা নাই, এটা নিয়ে তোমাদের সাথে আমার একটা ডিবেট থাকলো। ওকে, আচ্ছা, আচ্ছা তানহা বলছো তাহলে ফার্স্টে হচ্ছে এক্স বাই 100, না 90% ওয়েস্ট হয়ে যায় এক্স বাই 10,
ফার্স্টে হবে x/10 এবং থার্ডে হবে হচ্ছে x/100। হ্যাঁ, তো আমি প্রেফার করব তোমরা অ্যান্সার x/100 দিবা। ঠিক আছে তানজিলা আহমেদ, আমি প্রেফার করব তোমরা অ্যান্সার x/100 দিবা যদি আসে। ওকে ওকে 63 ছাড়া অল ক্লিয়ার। ওকে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে সবাই জানায়ও আসলে যে হচ্ছে পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ, তবে আমি দোয়া করতেছি যাতে তোমাদের 63টা পরীক্ষা না আসে, পরে দেখা যাবে তানহা আর মিন্টু দেবনাথ এদের সাথে আমার আবার ডিবেট তৈরি হয়ে গেছে। ওকে সোফার তোমাদের সাথে আজকে এই খুব সম্ভবত লাস্ট ইন্টারাকশন। এর সামনে যদি সায়েন্সে কেউ আসো তাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য সবাই দোয়া করো। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য অল দ্য বেস্ট। ওকে সো থাকো, তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কার খুঁজে পাই না কেন।